এবছরও আমরা আমাদের সহযোগিতা কামনা করব। গত 2 বছর যে সফলভাবে আমরা পথ চলতে সক্ষম হয়েছি আপনাদের জন্য, এবারেও আশা করি একইভাবে আমরা সক্ষম হব এবং সফলতার উন্নত মার্গে পৌঁছে যাব। দেখতে দেখতে সিজন 3-তে আমরা পদার্পণ করব। ডিসেম্বরের 11 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত চলবে ক্রিকেট ধামাকা জেপিএল এ। আজকে মূলত আপনাদের যে ডাকা হয়েছে, যারা টিম মালিক আছেন, কর্তৃপক্ষ আছেন, রিকমেন্ডেড প্লেয়ার আছেন এবং প্লেয়ার কাম ওনার রয়েছেন, তাদের সঙ্গে কিছু কথোপকথন, কিছু নতুন নিয়মাবলীর সংযোজন এবং সর্বোপরি আপনাদের সৎ পরামর্শ। গত 2 বছর আমরা দেখেছি সুরজবাবুর কাছ থেকে বলতে আমাদের এতটুকু দ্বিধা নেই, অনেক কিছু চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং ঝন্টু ভৌমিকও আছে, অনেক কিছু পরামর্শ দিয়েছে। এবছরও আমরা আশা করবো তবে সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা এবং দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে 2024 সালের 11 ডিসেম্বর আপনাদের সকলের সহযোগিতায় জেপিএল সিজন 3 শুরুর মধ্যে দিয়ে। যত দিন যাচ্ছে আমরা অনেক নতুন নতুন জিনিস শিখছি এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে, এই ধামাকার মধ্যে, এই টুর্নামেন্টের মধ্যে নতুন নতুন কিছু সংযোজন আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনার আগে, যেমন একটু আগে আমরা চা খাচ্ছিলেন, চায়ের সঙ্গে ভেজিটেবল, একটা সুন্দর ভেজিটেবল না হলে যেন বা বিস্কিট না হলে মানায় না, ঠিক এইরকম একটা অনুষ্ঠানে একটু গান বাজনা না হলে কেমন একটা মেড়মেড়ে লাগে। তাই একের সঙ্গে আরেকজনের ঠিক একটা প্রাসঙ্গিকতা রয়েছে। তাই আজকে আমরা আমাদের কাছে শিল্পী হিসাবে পেয়েছি আমাদের ভাই বিশ্বজিৎ ভাইকে। তার সুরল্য কণ্ঠের মধ্যে দিয়ে আগামী দিনে 3টে অর্কেস্ট্রার সঙ্গে অলরেডি চুক্তিবদ্ধ হয়েছে। খুব ভালো লাগবে। বিশ্বজিৎ ভাইকে আমি মঞ্চে আহ্বান জানাবো উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করার জন্য। ছিলাম না গান গাওয়ার জন্য, আমাদের একমাত্র গুলিদা, যেটা আপনাদের সবার প্রিয়, ও রিকোয়েস্টে আমার ছেলে আজকে জন্মদিন ছিল, আমি খেয়েতে সঙ্গে সঙ্গে চলে এসেছি। হয়তো কেমন হয়েছে বলতে পারছি না, প্রস্তুত ছিলাম না। ধন্যবাদ। সবার তরফ থেকে দাদাকে জানাই শুভ জন্মদিনের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘজীবী হোক ছেলে, যাই হোক কোনো অসুবিধা নেই। ছেলে আমাদের তরফ থেকে বাড়ি থেকে বাবুকে বলবেন তোর কাকুরা বলেছে তোর জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আশা করি সবাই ভালো লেগেছে। সবার তোমার যাক, আপনাদের একটু স্মরণ করে দেওয়া হোক, আমরা কিন্তু 2023-এ জেপিএল এর প্রাইজ বিতরণী অনুষ্ঠানের আগে আমাদের যে সাউন্ড দিয়ে সহযোগিতা করেছিলেন, শম্ভুদার কণ্ঠে একটা গান শুনেছিলাম, একটু মনে আছে মনে হয়, শেষটা কিন্তু গানের মধ্যে দিয়ে আমরা শেষ করেছি। আর আজকে দেখুন অনুষ্ঠানটা আমরা শুরু করছি গানের মধ্যে দিয়ে। তবে উদ্বোধনী সঙ্গীত হয়তো অনেকে ভাববে রবীন্দ্রনাথ বা নজরুলকে বাদ দিয়ে হয় না, কিন্তু যেহেতু এই খেলাটা একটু অন্যরকম আর বিশ্বজিৎ ভাইয়ের ওই রকম কিছু গান এই মুহূর্তে তোলাও নেই, সেই জন্য আমরা মোটামুটি যাতে সমাজে চলবে এইরকম একটা গান দিয়ে শুরু করলাম। যাই হোক, অবশ্যই আমাদের মূল লক্ষ্য থেকে সরে হবে না, কারণ মনে রাখতে হবে আমরা কিন্তু শুরু করতে চলেছি জেপিএল সিজন 3 এবং অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা এবং সুপরামর্শকে পাত্র করে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এবার আমরা টুর্নামেন্টের নিয়মাবলীতে পৌঁছাবো। তার আগে 2-একটা কথা আপনাদের বলবো। কিছু নতুন নতুন সংযোজন আছে, প্লেয়ারদের জন্য যেমন আছে তেমনি অনাররা যারা আছেন তাদের জন্যও রয়েছে। তো এখানে আমরা যারা মানসিকভাবে আমাদের মতামতের আদান প্রদান করব, অবশ্যই যাতে বড় ধরনের প্রতিবন্ধকতা না তৈরি হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তো আমরা আর কথা বেশি বাড়াবো না, কিছু নিয়মকানুন রয়েছে আর আমাদের কাছে তো আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয়
সুপ্রিম কোর্টে তাকে সেই নিয়মকানুনগুলো শেয়ার করার জন্য আমরা জেপিএল অর্থাৎ জগদ্ধাত্রী প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ। বসেই বলছি, সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ সবাইকে। আমরা 2024 জেপিএল এর যে টুর্নামেন্টের আয়োজন করেছি, আজকে এই দ্বিতীয় দিন আমরা একসাথে হয়েছি। কারণ এর আগে আমরা আর একদিন সবাইকে আসার আহ্বান করেছিলাম, সমস্ত টিম মালিকদের বা কর্তৃপক্ষদের। তা বিভিন্ন কারণের জন্য সেই দিনে সবাই উপস্থিত হয়নি। তা আজকের আমরা সবাইকে পেয়েছি। আমাদের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সমস্ত টিম মালিক এবং কর্মকর্তা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, এখানে যে আমরা 16টা টিমের নিয়ে আমরা যে টুর্নামেন্ট আয়োজন করেছি, এই 16টা টিমকে হ্যাঁ, এই 16টা টিমের যে মালিক বা কর্তৃপক্ষ আছে, তোমাদের সহযোগিতা না থাকলে এই টুর্নামেন্টটা আমরা করতে পারবো না, বা করতে চেষ্টা করলেও আমরা পারবো না। কারণ আমাদের মূল এই টিম মালিক, যেহেতু এটা মালিকানা ভিত্তিক টুর্নামেন্ট, তাই এই টিম মালিকদের ছাড়া এই টুর্নামেন্ট সম্ভব নয়। তাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। এবং এটা আমাদের তৃতীয় সিজন। যাই হোক, আমরা অনেক কিছুকে ফেলে, বাধা বিপত্তি ফেলে আমরা আবার শুরু করছি সিজন 3। এই টুর্নামেন্টে এবছর 4টি নতুন টিম সংযোজন হয়েছে। গতবারে যে 16টা টিম ছিল তার মধ্যে থেকে 4টি টিম আমাদের এই টুর্নামেন্ট থেকে তারা নাম উইথড্র করে নিয়েছে, কিন্তু তার পরিবর্তে আমরা 4টি টিমকে পেয়েছি। তার মধ্যে হলো, আমি 4টি টিমের নাম একবার বলে দিচ্ছি। নিউ বাওয়ালি থেকে নিয়েছে, ডোঙারিয়া ওয়ারিয়ার্স, ডোঙারিয়া নোদাখালী, সোনারিয়া ক্রিকেট লাভার্স সোনারিয়া থেকে, এবং ইউজে রাইজিং চ্যাম্পিয়ন পাগলতলা ফলতা। এই 4টি টিমকে আমরা নতুন এবছর পেয়েছি আমাদের জেপিএল টুর্নামেন্টে। তাই এই 4টি টিমকে ধন্যবাদ। এবং আরো যে 12টা টিম আমাদের প্রথম থেকে রয়েছে তাদেরকে তো অগ্রিম ধন্যবাদ দেওয়াই আছে। যাই হোক, আমরা আজকে যে সমস্ত নিয়মাবলীগুলো নিয়ে আলোচনা করব বা যেগুলো বলবো, এগুলোই হচ্ছে আমাদের আগামী দিনে টুর্নামেন্টে প্রযোজ্য। কারণ এর আগের দিনে যে মিটিংয়ে হয়েছিল সেগুলো আমরা আলোচনা ভিত্তিতে সেই মিটিংটা আমরা শেষ করেছিলাম। তাই আজকের যেটা আমরা যেগুলো বলবো বা আলোচনা করব, সেগুলো হচ্ছে আমাদের টুর্নামেন্টের ফাইনাল নিয়মাবলী। তাই আর এর সাথে আমরা একটু বলে রাখি, আমরা চেষ্টা করছি টুর্নামেন্টের কিছু নতুনত্ব আনার। এবছর আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং টুর্নামেন্টটা যাতে আরেকটু ভালো করা যায়, খেলার সাথে বিনোদন, এটা আমরা সবাই জানি। তাই প্রত্যেক দিন আমরা চেষ্টা করব কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম রাখার জন্য, এবং অবশ্যই খেলাকে বিঘ্নত করে নয়, খেলা শেষ হওয়ার পরে আমরা চেষ্টা করব। তাই এটাও আমরা সংযোজন করছি। এবং আরো একটা ব্যাপার যেটা আমরা আলোচনা করেছি, না যেটা ফাইনাল সেটা বলে দিচ্ছি, সেটা অকশন হওয়ার আগে আমাদের কতজন রেজিস্ট্রেশন করেছে, এটা অনেকে জানতে চেয়েছে। রেজিস্ট্রেশন করেছেন 371 জন। 371 জন রেজিস্ট্রেশন করেছে, যেটা 2023-এ ছিল 273 জন। এবছর 98 জন যোগ হয়েছে আরো। তা সেটাও আমাদের সাফল্য। আমরা জানি না কতটা সাফল্য এই টুর্নামেন্ট, তাই সেই হিসাবে আমরা বলতে পারি আগামী গত বছরের তুলনায় এবছর আমাদের
রেজিস্ট্রেশন সংখ্যা অনেক বেড়েছে এবং অলরেডি 209 জন আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে এবং সেটাও আমাদের কাছে সাফল্য, কারণ এখনো আমাদের কাছে 15 আগস্ট পর্যন্ত সময় আছে, কারণ যত লাস্ট আছে তখন পেমেন্টের সংখ্যাগুলো বাড়ে, সেই জন্য 209 জন পেমেন্ট করেছে এবং 371 জন রেজিস্ট্রেশন করেছে। এবং 15 আগস্টের পরে আমরা সমস্ত ওনারের কাছে যে ওনার গ্রুপ আছে আমরা তার 1 সপ্তাহের মধ্যেই আমরা লিস্ট দিয়ে দেবো, অকশন লিস্ট, এবং ওই লিস্ট অনুযায়ী হচ্ছে আমাদের অকশনের দিনে মানে অকশনগুলো শুরু হবে। এবং আমরা যেটা নিয়ম রেখেছিলাম যে যারা আগে পেমেন্ট করবে তাদের নামগুলো সেই অনুযায়ী থাকবে এবং লিস্টটা ওইভাবেই হচ্ছে। তাই সবার কাছে প্রত্যেকবারে যেভাবে লিস্ট আমরা তুলে ধরি সেটা 15 আগস্ট শেষ হওয়ার পরেই আমরা ফাইনাল লিস্ট করতে পারবো। তাই 15 আগস্টের পরে তোমরা লিস্টটা পেয়ে যাবে। এবার আজকের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যেটা প্রথম দিন আলোচনা করেছিলাম যে এবছর ওনার কাম প্লেয়ার রাখবো না, এটা আমরা প্রথমের দিকে আর কি আমাদের নিয়মের মধ্যে রেখেছিলাম, কিন্তু সেদিনে আলোচনার ভিত্তিতে মোটামুটি যা আমরা বুঝতে পেরেছি যে সবাইকে নিয়ে আমাদের যেহেতু টুর্নামেন্ট, সেহেতু ওই ব্যাপারটা যদি আমরা তুলে দিই বা বন্ধ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো 16টা টিম করতে পারবো না, কারণ কিছু টিম আছে যারা নিজেরাই খেলে, নিজেরাই টিম নেয়, তাদের ক্ষেত্রে সেই টিমগুলো আমরা পাবো না। তাই তাদের রিকোয়েস্টে এরকম করে আমরা প্রায় 6টা টিমকে পেয়েছি যাদের মালিক প্লাস খেলোয়াড় আছে, তাই তাদের জন্য আমরা একটা ভোটিং এর চিন্তা ভাবনা করেছি। সেই ভোটিংটা আজকে আমরা ওটা করে নেবো, তাহলে তাদের যে একটা রেট সেটা আমরা আজকের নির্ধারণ করে ফেলতে পারবো। তো সেই ভোটিংটা আমরা পরে করছি। আমরা প্রথমে যেহেতু অকশন সবাই জানা আছে, অকশন আমাদের সেপ্টেম্বরের 8 তারিখ রবিবার, ওদিনে সকাল 9:30টায় আমাদের সবাই সমস্ত টিমের মালিক এবং কর্তৃপক্ষদের আসতেই হবে, কারণ আমাদের প্রথমে একটু সূচনা থাকে, ছোটখাটো একটু অনুষ্ঠান থাকে, তাই ওটার জন্য আমাদের আধা ঘন্টা সময় থাকে এবং সেটা সবার উপস্থিতিতে আমরা করে নিই। এবং ওই দিনে শুধু অকশন ছাড়াও আমাদের টুর্নামেন্টের লটারি হয়ে থাকে, লটারিতে কার কবে খেলা কি ফিক্সচার সব ওই দিনেই আমরা নির্ধারণ করে দিই। এবং তার সাথে আমাদের টুর্নামেন্টে যে 16টা টিম অংশগ্রহণ করে তাদের প্রত্যেকের জন্য যে জার্সি সেট থাকে আমরা ওই দিনেই ওপেনিং করি, ওই ওপেনিং সিরিমনিটাও থাকবে। সেই জন্য সমস্ত কিছু একদিনের মধ্যেই করে ফেলতে চাই যাতে সবাই ওই দিনে উপস্থিত থাকে, এর জন্য আলাদা করে আর দিন বা সবাই সময় নষ্ট করতে আমরা চাই না। তাই ওই দিনটা সবাই চেষ্টা করবো আজকের মতো এরকম সময় মতো সবাই চলে আসবেন। আর অকশনের কিছু নিয়ম মোটামুটি অনেকেরই জানা, তবু আমরা একটু স্মরণ করে দিই। অকশন শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর রবিবার সকাল 9:30টায়, অবশ্যই তার মধ্যে সবাই চলে আসবে। এবং অকশনে আমরা ধার্য মূল্য করেছিলাম 9000 পয়েন্ট, আমরা টাকাটা উল্লেখ করছি না। 9000 পয়েন্টের মধ্যে 14টা প্লেয়ারকে কিনতেই হবে, এটা আমরা ঠিক করেছি। 14টা প্লেয়ার কিনতে গেলে 9000 পয়েন্ট থাকছে সবার হাতে এবং 14টা খেলোয়াড় কিনতেই হবে। এবং আরো এর সাথে একটা সংযোজন হয়েছে, সেটা হচ্ছে আমরা 7000 পয়েন্ট ধার্য করে দিয়েছি যে 7000 থেকে 9000-এর মধ্যে নিতে হবে। মানে 7000-এর নিচে খরচা করে বা আমি যদি মনে করি 6500-এর পয়েন্টে আমি 14টা প্লেয়ার কিনবো, সেটা কিনলে কিন্তু চলবে না, কারণ 7000 অ্যাবাভ হতে হবে, সেটা আমাদের কাছে একটা ম্যান্ডেটারি করা হয়েছে। আর যদি দেখা যায় যে কোনো টিম মালিক 7000-এর নিচে তার হয়তো কোনোভাবে 14টা টিমে তার হয়ে গেছে, মানে 14 জনকে কেনা হয়ে গেছে, সেক্ষেত্রে মানে ওই 7000 না কমপ্লিট করতে পারলে সেক্ষেত্রে যে পরিমাণ পয়েন্ট বাকি থাকবে সেই পয়েন্টটা জেপিএল কমিটি কেটে নেবে। যদি 6500 পয়েন্টের মধ্যে 14টা প্লেয়ার কেনা হয় তাহলে 7000 হতে বাকি থাকবে 500 পয়েন্ট, ওই 500 পয়েন্ট হচ্ছে জেপিএল কমিটি কেটে নেবে। এবার যারা টিম করবে সেটা মাথার মধ্যে রেখে টিম করতে হবে যাতে মিনিমাম 7000 যেন খরচা হয়। এবার 14টি খেলোয়াড় কেনার পর
যদি 9000 পয়েন্ট খরচ না হয় সেক্ষেত্রে যে পরিমাণ পয়েন্ট বাকি থাকবে সেই পরিমাণ পয়েন্টের উপর 20% কাটা হবে। অর্থাৎ দেখা গেল 7500 বা 8000 পয়েন্ট যাই ধরো, বা 8600 পয়েন্ট এরকম সব শেষ হয়ে গেল, 14টা প্লেয়ার নেওয়া হয়ে গেল, সেক্ষেত্রে 9000 হতে যে পরিমাণ বাকি থাকবে তার উপর 20%। এটা হচ্ছে টুর্নামেন্টের নিয়ম। যদি কারো সমস্যা হয় বুঝতে, সেটা একবার জিজ্ঞেস করতে পারো বা বলতে পারো। যেহেতু এটা আমাদের আলোচনার সভা, হয়তো বুঝতে অসুবিধা হবে, যারা নতুন আছো তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, তাই সেক্ষেত্রে এই পয়েন্ট অনুযায়ী যদি কারোর কোনো সমস্যা বা কোশ্চেন থাকে হাত তুলতে পারো, তাহলে এখনই ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়া যাবে। কারণ পরে একসাথে এত পয়েন্ট এতগুলো নিয়ম বলার পরে আর মনে নাও থাকতে পারে। তাই কারোর যদি কোনো সমস্যা থাকে এই পার্সেন্টেজের ব্যাপার বা এগুলো, যদি কারোর অসুবিধা থাকা হয় তাহলে বলতে পারো। আচ্ছা, কারোর অসুবিধা নেই। আমরা অকশন টেবিলে 2 জন প্রতিনিধি বসতে দিতে পারবো। একটা টিমের হয়ে 2 জন করে প্রতিনিধি থাকবে এবং তার মধ্যে রেজিস্ট্রেশন করা প্লেয়ার 1 জন থাকবে। 2 জন রেজিস্ট্রেশন করা প্লেয়ার থাকতে পারবে না। হয়তো দেখা গেল কোনো টিমের টিম মালিক প্লাস খেলোয়াড় আছে এবং রেকমেন্ডেড প্লেয়ারও নিয়েছে যে 2 জনেই রেজিস্ট্রেশন করা প্লেয়ার, তাহলে 2 জনেই যে টেবিলে বসবে সেটা কিন্তু হবে না। যে কোনো একজন রেজিস্ট্রেশন করা প্লেয়ার থাকবে আর একজন আনরেজিস্টার্ড প্লেয়ার থাকবে। তো তুমি চাইলে 2 জনও আনরেজিস্টার্ড প্লেয়ার রাখতে পারো, কিন্তু একজনের বেশি রেজিস্ট্রেশন করা প্লেয়ার থাকবে না। এবং অকশন টেবিলে যারা বসবে, ধরো দেখা গেল আমি একটা প্লেয়ারকে অকশনে আমি সোল্ড করলাম বা আমার টিমে আমি তাকে কিনলাম, কেনার পরে আমি তাকে টেবিলে বসতে দিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন করা প্লেয়ার যে বসেছিল তার পরিবর্তে ওই একবারই সুযোগ পাবে চেঞ্জ করা। কোনো রেজিস্ট্রেশন করা প্লেয়ার প্রথমে যখন বসবে, কোনো ওই অকশন শুরু হওয়ার পরে আমি কোনো প্লেয়ারকে যদি কিনি, সেই কেনার পরে সেই প্লেয়ারকে যদি মনে করি আমি আমার টেবিলে বা আমার সাথে নিয়ে আমি অকশনে বসতে পারবে, সেক্ষেত্রে যে রেজিস্ট্রেশন করা প্লেয়ার বসেছিল তাকে এক্সচেঞ্জ করে বসতে হবে এবং ওটা একবারই হবে। বারবার প্লেয়ার কিনে বারবার চেঞ্জ করা যাবে না। ওই একটা প্লেয়ারকে তুমি কিনে নিয়ে বসাতে পারবে। ঠিক আছে। আর একটা ব্যাপার যেটা এবছর গত 2 বছর অকশনে আমরা দেখেছি খুব অসুবিধা হয়েছিল, সেটা আমরা নোটিশও করেছি, সবাইকে বলেওছি, সেটা হচ্ছে অকশন টেবিলে বসে কোনো প্রতিনিধি মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। যদি মোবাইল ফোন ব্যবহার করার হয় নিশ্চয়ই এমার্জেন্সি থাকবে, সেটার জন্য আমাদের রুমের বাইরে বা 2 জন তো থাকবে, একজন বাইরে গিয়ে ফোন কল অ্যাটেন্ড করতে পারবে। কারণ ফোনের মধ্যেই আমরা তো জানি, প্রত্যেকে মোটামুটি সবাই দেখেছি অকশনের মধ্যে অনেক এই ফোনে নিয়ে বাইরে থেকে মেসেজ চলে, ফোন চলে, এটা দেখেছি। তাই ওইটা আমরা চাইছি আস্তে আস্তে অকশনটাও যাতে আরো নিয়মাবলীর মধ্যে থাকুক, সেটাই আমরা চেষ্টা করছি। ওই জন্য অকশন টেবিলে ফোন ব্যবহার করা যাবে না। ফোন ব্যবহার করতে নিশ্চয়ই পারবে, তার জন্য আমাদের রুম আরো পাশে থাকবে, সেখানে ইউজ করে আসতে পারবে। আর খেলোয়াড়ের অকশন শুরু হবে, তারা যে বেস প্রাইসটা দিয়ে দিয়েছে, কারণ ওই রেজিস্ট্রেশন ফর্মে বেস প্রাইস উল্লেখ আছে। প্রত্যেকে যে যা ফর্ম ফিল আপ করেছো তাদের যে বেস প্রাইস দেওয়া আছে, সেই বেস প্রাইস থেকে অকশন শুরু হবে। যে 1000 দিয়েছে তার 1000 থেকে শুরু হবে। এটা হচ্ছে অকশনের প্লেয়ারদের অকশন শুরু অ্যামাউন্টটা। এবং কোনো প্লেয়ারের যদি বেস প্রাইস এসে আনসোল্ড হলো, কেউ 1000 ধরুন তার পয়েন্ট দিয়েছে, আনসোল্ড হয়ে গেল, তাহলে পরবর্তী আমরা সেকেন্ড রাউন্ড যখন আমরা অকশন শুরু করব, তাহলে সেই প্লেয়ারের বেস প্রাইসটা কিন্তু মিনিমাম যেটা 200 আছে সেটাই চলে আসবে। যে 800 দিয়েছে, যে 500 দিয়েছে বা যে 1000 দিয়েছে, তারা যদি আনসোল্ড হয়ে যায় তাদের পরবর্তী রাউন্ডে বেস প্রাইস হয়ে যাবে 200। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে। দ্বিতীয় রাউন্ডে সবারই বেস প্রাইস হচ্ছে 200 থাকবে। তখন আর ম্যান্ডেটরি মানে দেওয়া অনুযায়ী বা রেজিস্ট্রেশন করা যে ফর্ম আছে সেই অনুযায়ী কিন্তু হবে না। এটা মোটামুটি আমাদের অকশনের নিয়মাবলী
আপাতত এইগুলোই আছে। এবারে আলোচনার মাধ্যমে আরো কিছু কিছু যদি আমরা পাই সেগুলো নিশ্চয়ই বলে দেবো। আর কারোর যদি মনে থাকে, কোথাও যদি কোশ্চেন থাকে যে এই অকশন সম্বন্ধে আর কোনো কিছু কোয়ারি থাকে, নিশ্চয়ই জানতে পারো। কারোর কিছু জানার আছে কি? মোটামুটি এখানে তো 15-16টা সব টিমেরই আছে। হ্যাঁ বলো। ওই দুজনের মধ্যেই চেঞ্জটা হবে। মানে আমি বলে মানেটা হচ্ছে তুমি একজনকে কিনলে সেই একজনই তো তার সাথে চেঞ্জ হবে, কিন্তু আবার আরেকটা পরে আরেকজনকে কিনে নিলে তুমি আবার বসালে ওরকম না। তাদের মধ্যে থেকে তুমি এবার তার মানে ওই রেজিস্ট্রেশন করে ওই দুজনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। আর কিছু কারণ মাস্টার ফোন অ্যালাউ মানে তুমি বসে ফোনে রাখতে পারো। আমি ওটার জন্যই বলেছি। এবার অনেকে লুকিয়ে চুরিয়ে করবে, হয়তো হতে পারে, সেগুলো আমরা চেষ্টা করবো যতটা কম হয়, যারা না হয় সেটা আমরা যারা ধরো ল্যাপটপ ইউজ করবে, ল্যাপটপে একটুখানি খেয়াল রাখা। আমাদের তো কমিটির ছেলেরা নিশ্চয়ই থাকবে, ওখানেও তো হোয়াটসঅ্যাপে করা যায়, তো সেটাও আমরা চেষ্টা করবো যাতে না হয়। তুমি তোমাদের যে অকশন ভিত্তিক যে প্রয়োজনীয় কাজ ল্যাপটপে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমরা চাইছি বাইরের মাধ্যমে সহযোগিতা না নিয়ে, যেটা মূল আমাদের থিম, ফোনটা না ইউজ করার কারণ হচ্ছে বাইরে থেকে যাতে না তোমাকে হেল্প করে। তোমার যা প্রয়োজন আছে তুমি বাইরে যাও, গিয়ে সেখান থেকে হেল্প নিয়ে ঘরে ঢুকে যাও, কিন্তু ওর মধ্যে ঢুকে বা ঘরের মধ্যে আমাদের অকশন রুমের মধ্যে তুমি এই তথ্য বিনিময় যাতে না করো, সেটার জন্যই আমরা বলছি। ঠিক আছে? আর কারণ যারা নতুন এসছো, সুরজিৎ বল বল, অনেক কোশ্চেন মান্টিদা। আরে তুমি এরকম পিছনে বসতে বলো বলো, তোমাকে সব থেকে ভালো আমরা এই প্রথম পেলাম, এই 3 বছরের মধ্যে প্রথম তোমাকে আমরা আমাদের এই সবাইকে চাপটা দিতে হলো মান্টির জন্য। মানে এত ব্যস্ততার মধ্যেও নিজের টুর্নামেন্ট নিজে এত ব্যস্ত ছিল, করতে পারিনি। আমরা সত্যি দুঃখিত, মানে খুব আশায় ছিলাম যে আরো একটা টুর্নামেন্ট আমরা মাঠ সমান করতে দেয়। হ্যাঁ হ্যাঁ মাঠ হাল করতে দেয়, মাঠ হাল করতেই দেয়নি। মাঠের বাড়ি হাল না না, ব্যাপার হচ্ছে ওটা তুমি ম্যান্ডেটারি করতে পারবে না। তুমি ধরো আমি যদি বলি তোমাকে 10 জন কি কিনে নিতেই হবে, সেটা আমাদের হয়তো ওই দিকে লেন্দি হয়ে যায়। এবছর আরো অকশনে বাড়ছে, মানে আরো টাইম বাড়বে, সেটা আমরা টাইমটা কম করবো। যেখানে আমরা ধরো 201, 202 এই ব্যাপারটা একটা হুট করে করে করছিলাম, সেক্ষেত্রে আমরা অনেকটা শর্টে করবো। কিন্তু আমরা ওই জায়গাটা দেখেছি, ওই জায়গাটা ম্যান্ডেটারি করা খুব চাপ হয়ে যাবে, কারণ ওই হিসেবটা করে রাখাটাও খুব মুশকিল হবে। আমার শুধু অকশন সম্বন্ধে কারোর কোশ্চেন থাকবে। সন্তু বিদ্রা পাওয়ার হিটার আর কিছু টুকাই বলছিল অনেক কথা, মানে কিছু যদি জানার থাকে বলাই, বাকি আসবে না। আকরম কই স্যার? ঠিক আছে তো, অকশনে মোটামুটি এরকমই রাখা হয়েছে, আর অকশনে সেরকম আলাদা করে আর কিছু নেই। এবার এর সাথে সুরজিৎ তো আসেনি, রাজকুমার সে তো বলেছে, কথা হয়েছে। তোর কোনো কিছু আছে জিজ্ঞেস করার? না তুই একটাতেই ঝড় তুলে দিয়েছিস, আর কি বলবি? হ্যাঁ আচ্ছা, আমরা একটুখানি বলি যে 4টে টিম নতুন এসছে, একবার ওনাররা বা একবার উঠে দাঁড়াও না, সব দেখে নিই যে 4টে টিম নতুন এসছেন। আর একটা সরাই এদিকে সরাই। আচ্ছা, এদের জন্য একটা হাততালি হয়ে যাবে, কারণ আমরা এই বছর এই নতুন 4টে টিমকে পেয়েছি।
এবং আগামী দিনে আমাদের এই টুর্নামেন্টটা আরো যাতে ভালো হোক সেই সহযোগিতা আমরা চাইব। আচ্ছা, খেলার নিয়মাবলীটাও একটু বলে দিই, কারণ এই কারণে খেলার নিয়মাবলী বললে টিমটা করতে সুবিধা হয়, কারণ খেলা অনুযায়ী খেলার ফরম্যাট অনুযায়ী টিম তৈরি করতে হয়। তাই প্রত্যেকটা টিমের কর্তৃপক্ষের কাছে খেলার নিয়মাবলীটা জানা খুবই জরুরি। তাই আমরা কিছু কিছু চেষ্টা করেছি নতুনত্ব আনা, সেটা কার কাছে কতটা গ্রহণযোগ্য সেটা আমরা খেলা এই নিয়মাবলী বলার পরে বা আলোচনার পরে আমরা জানতে পারবো। প্রথমত যেমন আমরা 16টা টিমের খেলা প্রত্যেকবার হচ্ছে, এবছরও তাই, এবং 4টি গ্রুপে খেলা হবে। আমাদের খেলার ডেটটা আগে অলরেডি বলে দিয়েছে আমাদের মাস্টার মশাই মান্নান দা, ডিসেম্বরের 11 থেকে 15। ওই 11, 12, 13, 14 এই যে 4 দিন থাকবে, 4 দিনে 4টে গ্রুপ খেলবে। আমরা লটারিটা তো অকশনের দিনেই করছি, তাই 4টি গ্রুপে খেলা থাকবে। প্রতিটি গ্রুপে 4টি করে টিম থাকবে এবং ওই লটারির মাধ্যমে ওই গ্রুপগুলি নির্ধারণ হবে। আচ্ছা, এবছর আমরা যেটা করেছি, প্রত্যেক গ্রুপ থেকে 2টো করে টিম পরবর্তী রাউন্ডে যাবে, যেটা গত বছর একটি টিম গেছিল। সেক্ষেত্রে অনেক ভালো ভালো টিম ভালো পারফরমেন্স করেও কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। তাই যেহেতু এত বাজেটের টিম এত সহজে ছেড়ে দেওয়া যায় না, তাই আমরা আরো একটা টিমকে পরবর্তী রাউন্ডে, যাতে একটা ভুলে যেন মাসুল না দিতে হয়। তাই হতেই পারে ক্রিকেট খেলা একটা হয়তো হার হতে পারে, কিন্তু পরবর্তী যে 2টো ম্যাচ এত ভালো জয়লাভ করেও আমরা দেখেছি গতবারে ওরকম 2-3টা টিম খুব ভালো খেলেও পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। তাই এবছর আমরা ওই জন্য প্রত্যেক গ্রুপ থেকে 2টো করে টিমকে আমরা নিয়ে যাব। সেক্ষেত্রে 4 দিনে 8টা টিমকে আমরা পাবো। ওই 8টা টিম আমরা 15 তারিখে নক আউট পর্যায়ে, যেমন 8 টিমের খেলা হয় ওই রকম রবিবার ওই রকম 8 টিমের খেলা হবে নক আউট পর্যায়ে। এবং আমরা প্রত্যেক খেলাগুলো গ্রুপের খেলাগুলো 7 ওভার করে করব, ঠিক আছে? ওভার লিমিটেশন ওই 2-2-2-1 সেই ফরম্যাটই হবে। এবং গ্রুপের খেলা শেষ হওয়ার পরে আমাদের যে 2টো করে টিম তো যাবেই এবং সেটা নির্ধারণ হবে, সেটাও বলে দিচ্ছি। তার আগে আরেকটা কথা বলি, প্রত্যেক টিমে এবছর আমরা 11 জন করে খেলোয়াড় মাঠে খেলবে, সেটা এবছর আমরা ঠিক করেছি। কারণ আমাদের ভৌগোলিক পরিবেশ, মানে মাঠের ভৌগোলিক পরিবেশটা খুবই ছোট, অ্যাকচুয়ালি 11 জনের উপযুক্ত নয়, কিন্তু আমাদের এতজন রেজিস্ট্রেশন করেছে যার জন্য আমরা বেশি প্লেয়ারকে মাঠে নামার জন্যই আমরা 11 জন রাখছি এবং ইম্প্যাক্টটা তুলে দিচ্ছি। ইম্প্যাক্ট এবছর রাখছি না, আমরা ডাইরেক্ট 11 জনই খেলবে। সেক্ষেত্রে কারোর অসুবিধা হবে না, কারণ বেশি প্লেয়ার যাতে মাঠে অংশগ্রহণ করতে পারে এবং সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আচ্ছা, গ্রুপের খেলাগুলি লিগ পর্যায়ে হবে। লিগের খেলাগুলি শেষ হওয়ার পর যদি 2টি টিমের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে ওই 2টি টিমের মধ্যে ওভার সংখ্যা কমিয়ে, মানে ওই 2টি টিমের মধ্যে যে খেলাটা হবে সেই খেলার ওভার সংখ্যা কমিয়ে, মানে সময় অনুযায়ী ওভার সংখ্যা আমরা নির্ধারণ করব, সেই খেলাটি হবে। এবং গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ণয় করা হবে। যে পয়েন্ট, ধরো 4টে টিমের খেলা হবে, গ্রুপের যে 2টো টিমের পয়েন্ট বেশি থাকবে সেই 2টো টিম তো পরবর্তী রাউন্ডে যাবে। তা যাওয়ার জন্য আমরা গ্রুপের 1 এবং 2 এটা নির্ধারণ করার জন্য আমরা একটা ম্যাচ করব, কারণ পরবর্তী রাউন্ডে আমরা গ্রুপ টপার এবং রানার্স এই দুটোকে নিয়ে যাব। এই কারণে যাতে আমরা প্রত্যেকবারে করি 1-3-2-4 ফরম্যাটেই করি গ্রুপের খেলাগুলো, 1-3-2-4। এবং আমরা গ্রুপ 1-এ যে 2টো টিম যাবে সেই 2টো টিমের মধ্যে আমরা 1-2 করে নেব, মানে গ্রুপ টপার গ্রুপ রানার্স। এবং গ্রুপ 3-তেও তাই, গ্রুপ টপার গ্রুপ রানার্স থাকবে। এবং যখন খেলাটা হবে গ্রুপ 1-এর টপারের সাথে গ্রুপ 3-এর রানার্সের সাথে খেলা হবে। আর সেম ওই ফার্স্ট গ্রুপের রানার্সের সাথে 3 নম্বর গ্রুপের টপারের খেলা হবে। মানে 2টো গ্রুপের 1-3
হ্যাঁ 1-2 আর এদিকে 1-2 এইরকম ভাবেই খেলাটা হবে। টপারের সাথে রানার্স আর ওই গ্রুপের টপারের সাথে এই গ্রুপের রানার্স, এইভাবেই হচ্ছে আমরা দুদিনের এই খেলাগুলোকে আমরা ওইভাবে করব। এবং সেক্ষেত্রে আবার যদি দেখা যায় যে হতে পারে 3টে গ্রুপের 3টে টিমের সমান পয়েন্ট হতেই পারে। একটা গ্রুপের খেলায় যখন 4টে টিম খেলতে খেলতে দেখা গেল একটা টিম 3টে ম্যাচই হেরে গেছে, আমরা কিন্তু খেলায় কোনো রান রেট কিছু রাখছি না, শুধু জিতলে 2 পয়েন্ট এই ভিত্তিতেই আর কি, জেতাটা শুধু পয়েন্ট হিসাবে করছি। দেখা গেল 3টে টিমই একটা করে জিতেছে, তাহলে ওই 3টে টিমকে আমরা একসাথে তো নিয়ে যেতে পারবো না, সেক্ষেত্রে আমার 2টো টিম যাবে। সেক্ষেত্রে আমরা করছি কি, আমরা একটা লটারি করবো, 3টে টিমকে নিয়ে আমরা লটারি করবো। লটারিতে একটা টিমকে আমরা উইন করে দেবো, সে লটারির মাধ্যমে জয়ী হিসাবে স্ট্যান্ড বাই থাকবে, আর যে 2টো টিম পড়ে থাকবে ওই 2টো টিমের মধ্যে খেলা হবে। সেটা হচ্ছে সময় অনুযায়ী, কারণ আমাদের শীতকালের টাইম তখন অনেকটা সন্ধে হয়ে যায়, আমাদের কৃত্রিম আলোর ব্যবস্থা থাকবে, ওই লাইটের মধ্যে যতটা সম্ভব 2 টিমের সাথে আলোচনা করে আমরা ওভার সংখ্যা করব ওই খেলাগুলো বিশেষ করে। তাহলে ওই 2টো টিমের খেলা হবে, হলে যে জয়লাভ করবে লটারিতে যে জিতেছিল তার সাথে ওই জয়লাভ টিমের সাথে খেলা হয়ে 1-2 নির্ধারণ হবে। কারণ বুঝতে সুবিধা হলো কিছু, মানে কিভাবে যাবে পরবর্তী রাউন্ডে মাস্টার? ছটা ম্যাচ হচ্ছে তো 12 পয়েন্ট, কন্ডিশন যেন হতে পারে একটা টিম 3টে জিতলো 6 পয়েন্ট পেয়ে গেল, কোনো টিম 2টো জিতলো 4 পয়েন্ট পেলো, আর একটা টিম একটা জিতলো 2 পয়েন্ট পেলো, তখন কি হলো 6 পয়েন্ট আর 4 পয়েন্ট তোমার হিসেব অনুযায়ী গ্রুপটা মাত্র হয়ে গেল। আমি কন্ডিশন যেন বলছি 3টে টিম 2টো করে জিতলো, ওটাই তো বলতো লটারি ভাবে একটা আর একটা হচ্ছে দুটো উঠলো। ধরুন এরা হলো একটা টিম 3টে জিতেছে আর 3টে টিম একটা করে ম্যাচ জিতেছে, সেম হবে সেকেন্ডটাই ওই 3টে টিমের গ্রুপ যে 3টে জিতেছে সেই গ্রুপে কিন্তু 1 নম্বর। এবার এদেরকে এই 3টে টিমকে ওই ওভার করে থাকার পরে আমরা সুপার ওভার করে ওগুলোকে জেতাবো, ঠিক আছে? 3টে টিম যখনই পয়েন্ট সমান হবে, সে লাস্ট 3টে টিম হোক আর 3টে টিম হোক, ওটা আমরা লটারিতে করে একজনকে বাই দেবো, আর 2টো হচ্ছে সুপার ওভার হোক বা 2 ওভার হোক যাই হোক তাদেরকে খেলিয়ে আমরা চাইছি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য অন্তত ম্যাচটা হোক, 1-2টা ম্যাটার করে না। আমি বলছি কোনো টিম লটারিতে আউট করবো না। আমি যে প্রথম নিয়মটা বললাম যে 3টে টিম সমান থাকলে লটারিতে একজনকে বাই দেবো, একজনকে জেতাবো, আর 2টো টিম খেলে আসবে, ওটাও কিন্তু খেলে আসবে, না খেলে কাউকে বাদ দেবো না। হ্যাঁ আমি ওটার সঙ্গে বলে সুপার ওভার লটারিতে কাউকে বাদ দেবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কাউকে লটারিতে বাদ দেওয়া মানে এত বাজেটের এত খরচা করে একটা ওনার করছে, সে না খেলে বাদ যাবে, এটা আমরা চাইবো না। দরকার পড়ে তার কাছে ছোট ওভারের হোক, 1 ওভার 2 ওভার করে হোক, আমার মনে হয় ওই যা লাইট থাকে 2-3 ওভার করে আশা করি হয়ে যাবে, ঠিক আছে? ওই তো 2টো ম্যাচ হলেই তো ওই গ্রুপের তো সেকেন্ড টিমকে পেয়ে যাবো, রানার্স টিমকে পেয়ে যাবো, ঠিক আছে? কাউকে লটারিতে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, যদি কোনো খেলা ড্র হয় আমরা সেক্ষেত্রে সুপার ওভার করে দেবো, ঠিক আছে? খেলা যদি ড্র হয় পয়েন্ট ভাগাভাগি কিছু করবো না, ওটা আমরা সুপার ওভার করে ওই ম্যাচটা নিষ্পত্তি মানে খেলার পরিসমাপ্তি করবো। আচ্ছা, আর একটা এবছর একটু নতুন করার চেষ্টা করছি, আর এটা আশা করি সবার ভালোই লাগবে। আমরা একটা ওভার সংযোজন করছি চ্যালেঞ্জ ওভার। চ্যালেঞ্জ ওভার হচ্ছে, এর বৈশিষ্ট্যটা আমি বলে দিচ্ছি।
প্লেয়ারদের কষ্ট দেওয়া আর কিছু না। একটা টুর্নামেন্টে ধরো একটা ম্যাচ হবে, সেই ম্যাচে আমরা যে চ্যালেঞ্জ ওভারটা করছি সেই চ্যালেঞ্জ ওভারের বৈশিষ্ট্য হচ্ছে ব্যাটসম্যানের যে পক্ষ যে টিম ব্যাট করবে তারা চ্যালেঞ্জ ওভার অ্যাকসেপ্ট করতে পারে নাও পারে, এবং চ্যালেঞ্জ ওভারটা ব্যাটসম্যান হচ্ছে চুজ করবে। এবং 1 থেকে 7 ওভারের তো খেলা, আমাকে 1 থেকে 6-এর মধ্যে এই চ্যালেঞ্জ ওভারটা নিয়ে নিতে হবে। এবং তুমি চাইলে নাও পারো, তুমি যদি মনে করো আমি নেবো না চ্যালেঞ্জ ওভার, নাও নিতে পারো, কিন্তু তোমার কাছে অপশন থাকবে। এবং চ্যালেঞ্জ ওভারের বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার চ্যালেঞ্জ নিলে ওই ওভারটাকে 23 রান করতে হবে, 23 রান করতে হবে। যদি চ্যালেঞ্জ করে থাকো যে আমি এই ওভারটা চ্যালেঞ্জ করছি, আমাকে 23 রান করতে হবে, যদি তুমি 23 রান করতে পারো তাহলে তোমার 12 রান ওর সাথে অ্যাড হবে, দলগত রান 12 যোগ হবে। যদি তুমি চ্যালেঞ্জ নিয়ে না করতে পারো তাহলে 12 রান মাইনাস হবে। তুমি চাইলে ওটা নিতেও পারো, নাও নিতে পারো। এবং এটা 1 থেকে 6 ওভারের মধ্যে তোমাকে নিতে হবে, লাস্ট ওভারে নিতে পারবে। সে যদি আমরা 6 ওভারেরও খেলা করি, তোমাকে লাস্টের আগের ওভারে নিয়ে নিতে হবে। এবং তুমি চাইলে নাও নিতে পারো। যেহেতু আমাদের মাঠ ছোট, সেই জন্য এটা 23 রানের জন্য আমরা রাখছি। 23 রান 35 করে দিল, তাহলে তারপরে সেটা 12 রান আরও যোগ হবে। আর যদি 23 রান না করতে পারে, সে 22 রান করলো, সেক্ষেত্রে তার দলগত যা রান হয়েছে সেই রান থেকে 12 রান মাইনাস হবে। এবং এটা দুটো টিমের কাছেই অপশন থাকবে একবার করে নেওয়ার জন্য। বলো, যেমন আমরা খেলা হয় সুপার ওভার, যেমন যে ওভারগুলো নেয় না, যে পাওয়ার প্লে ওভার, যেমন ব্যাটসম্যান চয়েস করে, ব্যাটসম্যান যে কোনো টাইম নিতে পারে। সেটা তুমি যখন বলবে আম্পায়ারকে জানাবে, তুমি বোলার থেকে করতে পারবে না। তুমি মনে করছো ধরো আমাকে বল দিচ্ছে, আক্রমণকে বল দিচ্ছে, আমি এই ওভারটা নেবো, তুমি গিয়ে আম্পায়ারকে বলবে আমি চ্যালেঞ্জ ওভার নেবো, তখন হচ্ছে টিমের যে ফিল্ডিং সাইড আছে সে ক্যাপ্টেন ডিসাইড করবে কাকে দেবো। ঠিক আছে, সে 3-4টে বলার নিতে সেখানে দাঁড়াতে পারে, কিন্তু সে তো তোমাকে যতক্ষণ বল শুরু করছে ততক্ষণ পর্যন্ত তো ব্যাটসম্যান বলতে পারবে না যে এই বোলারই করবে। কিন্তু তোমাকে আগে জানাতে হবে, বল শুরু হওয়ার আগে তোমাকে জানাতে হবে যে আমি এই ওভারটা চ্যালেঞ্জ নেবো। তখন সেক্ষেত্রে ফিল্ডিং সাইডে যে ক্যাপ্টেন থাকবে সে কাকে বল দেবে সেটা সে ডিসাইড করবে। অ্যাকচুয়ালি ব্যাটসম্যানকে আগে নিতে হবে, তারপরে বল দেবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে সামনে সামনে। আচ্ছা ঠিক আছে, একবার এসো না সামনে, চলে যাবে চলে যাবে। চ্যালেঞ্জ ওভারের মধ্যে বলা চেঞ্জ করে আচ্ছা হ্যাঁ এই কথা বোলা তিনটে হোয়াইট করলে চ্যালেঞ্জ ডবল করে দিতে হবে, যা মারবে ডবল চ্যালেঞ্জ ওভারটা যা মারবে ডবল। তবে ঠিক ছিল, তবে নেবো না ছাড়বো, নেবো না ছাড়বো। আচ্ছা, বান্টি একটু বেরিয়ে যাচ্ছে, ওর একটু বাড়িতে কাজ আছে, তো মেয়েকে ডাক্তারখানা নিয়ে যাবে, তাই বান্টিকে আমরা ছেড়ে দিয়েছি। ওর মানুষ আছে, মানুষ বাদ বাকিটা প্রতিনিধিত্ব করবে বান্টির হয়ে, কারণ এরপরে আমাদের যে ভোটিংটা আছে ওটা মানুষ আছে, মানুষ করে দেবে। ঠিক আছে, বান্টি তোমার কোনো প্রশ্ন? ঠিক আছে, তোমরা বললে আমরা তো আরো পরবর্তী কি করা যায় তো সেটা চেষ্টা করবো। ঠিক আছে, কথা বলবি না। আচ্ছা, চ্যালেঞ্জ ওভার নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? মাইনাসটা না করলে ভালো বোলার চেঞ্জ করবে আছে চ্যালেঞ্জ ওভারে একটা বোলার টিমে সহায় করে আমি কি বোলার চেঞ্জ করতে পারি? বোলার চেঞ্জ করতে পারো, এটা যেমন বোলারের খেলার যেমন নিয়ম আছে, তার অসুস্থ বা তার প্রবলেম ওটা করতেই পারি, ওটা কোনো ব্যাপার না। তো প্রবলেম হবেই খেলার খেলার মধ্যে ওই ওভারে তার কোনো সমস্যা হতে পারে, যেমন হয় আর সমস্যা না হলেও সমস্যা দেখা হবে, সে তুমি করতেই পারবে। হ্যাঁ, কেন পারবে না না ও বোলার বোলার চেঞ্জ হ্যাঁ লাগবে, কি আছে, তাকে আরো 3টে বল তো কাউকে দিয়ে করাতে হবে। আরে মানুষ বল করে চলে যাওয়ার পরে চ্যালেঞ্জ ওভার নিল, মানুষ এসে তার ওই ওভারে 3টে বল ছুটতে পারবে না। আমি কি বলছি, মানে এক্সাম্পল দিলাম।
তাকে এবারে বুঝে শুনে নিতে হবে যে কাকে কখন নিতে হবে। এবার তুমি অবশ্যই তুমি যখন একটা অ্যাকসেপ্ট করছো বেশি এগিয়ে যাওয়ার, তাহলে সেটা না পারলে তোমাকে তো পিছিয়ে আসতে হবে। দুটো টিমে তাহলে সে টসে জিতে তাহলে চেস করবে। অ্যাকচুয়ালি টস ফ্যাক্টর তো সব জায়গাতেই হয়, সব জায়গাতে যাদের সবুজ ঘাস থাকে তারা আগে ফিল্ডিং ব্যাটটা পরে করে, সেহেতু টসের পরে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওই এক ওভার আগে নিয়ে নেওয়ার এটা রেখেছি। বুঝতে পেরে গেছি এইরকম যদি হয় চ্যালেঞ্জ ওভার চলছে, অসুস্থ হয়ে গেল, অন্য বলার হ্যাঁ চ্যালেঞ্জ থাকবে। ওই ওভারটা পুরো 6টা বল করতে হবে, 6টা বলই থাকবে, 6টা বল ওই ওভার করতে হবে। যে ওভারটা চ্যালেঞ্জ করবে ওই ওভারে 6টা বল 12 যোগ হয়ে যাবে। 4টে বলার নিলেও দিতে পারে। বয়স হচ্ছে তো আচ্ছা আচ্ছা, আমাদের খেলার মোটামুটি নিয়মগুলি যেগুলো ছিল বলে দিয়েছি, আর এর সাথে যদি কিছু সংযোজন করা যায় বা আর যারা রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করে যদি কোনো কিছু হয় সেটা আবার আমরা অপশনে দিয়ে আবার তো কিছু খেলা ব্যাপারে সংযোজন। আচ্ছা, এটা হচ্ছে ভালো কথা বলেছেন। ও সেমিফাইনাল বা ওই নকআউট পর্যায়ের যে খেলাটা হবে সেটা কিভাবে হবে? নকআউট পর্যায়ে যেরকম আমরা 1-3-2-4 নিয়ে গেলাম, ওই গ্রুপ এর দুটো টিম, গ্রুপ সি দুটো টিম, এই গ্রুপ এর যে 1 নম্বর সি 2 নম্বরের সাথে খেলা হয়ে ওটা নকআউটে খেলা হবে। এবং আমরা ওই দিনের প্রথম যে খেলাটা, যেহেতু আমাদের ওই দিনে 7টা খেলা করতে হবে, সেহেতু নকআউট পর্যায়ের যে খেলাটি প্রথম যে খেলাগুলো হবে ওগুলো 6 ওভার করে হবে। সেমিফাইনালগুলো আমরা 7 ওভারে করবো, ফাইনালটাও 7 ওভার করবো। যেহেতু আমাদের ওদিনে 7টা খেলা, তাই ফাইনালে এমনি আমাদের 8 ঘন্টা 40 মিনিট আমাদের একটু ফাইনাল আগে টাইম লাগে, সময় লাগে। সেই জন্য চাইছি প্রথম যে খেলাগুলো হবে নকআউট পর্যায়ে সেটা আমরা 6 ওভার করে করবো। এবং সবাইকে সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা গত 2 বছর করে এসছো। ওদিক থেকে কারো আমাদের কোনো অভিযোগ নেই, প্রত্যেকটা টিম এবং তার প্লেয়াররা সময় অনুযায়ী সবাই চলে এসছো। লাস্ট দুটো টুর্নামেন্ট মানে লাস্ট 2 বছর, এবছর আশা করি সেইভাবেই হবে, তাহলে আমরা ওভারগুলো ঠিকঠাক করে করতে পারবো। এবার সেমিফাইনালে যখন পৌঁছাবে ওই 1-3 যে গ্রুপটা রয়েছে, ওই 1-3 আর 2-4 গ্রুপের মধ্যেই সেমিফাইনালটা হবে। ঠিক আছে, গ্রুপ এ ওই দুটো খেলা হওয়ার পরে যে জিতবে, গ্রুপ সির মধ্যে যে জিতবে তার মধ্যেই খেলাটা হবে। মানে 1-3-2-4 ফরম্যাটে যেমন আমাদের হয় এখানে, ওই লটারিতে ওইভাবেই থাকবে খেলাটা সেমিফাইনালে, তাই ওইভাবেই হবে। কিন্তু একটা গ্রুপের সাথে তো দুজন উঠলো, দুটো কোয়ার্টারে জিতে গেল, একটা গ্রুপেই টিম দুটো হয়তো জিতে গেল, তার সাথেই তো খেলা পড়েছে সেমিটা। হতেই পারে। তুমি দেখা গেল যে তোমার প্রথম যে দুটো গ্রুপ উঠেছে, দুটো 3 নম্বর গ্রুপ, আমি বলছি প্রথম এ গ্রুপে দুটো টিম উঠেছে, 3 নম্বর গ্রুপের সাথে তো লড়াই করলো, দেখা গেল 1 নম্বর গ্রুপেরই দুটো টিম জিতে গেল, হতেই পারে তার সাথে তার খেলা পড়বে। মানে 1-3-এর মধ্যেই খেলাটা হবে। আবার তো খেলা হবে সেই এ গ্রুপের খেলাটাই, ওটা তো যে জিতবে সে তো জিতবে, সে তো সেমিফাইনালেও তোমার পড়তে পারে, মানে তোমার এমনি আগেও তো পড়তে পারে খেলা। তোমার গ্রুপ তো আলাদা করে দেওয়া আছে। 1-3 ওই গ্রুপটার মধ্যে যার যখন যা খেলা হবে সব ওই এসি থেকেই ফাইনালে উঠবে। হ্যাঁ, কারণ আমরা সেমিফাইনালে গিয়ে লটারি আলাদা করে করতে চাইছি না। ঠিক আছে, লটারি তো আগেই হয়ে যাচ্ছে, আমরা শুধু খেলাটাকে বাড়িয়েছি। খেলা যদি না বাড়াতাম তাহলে কি বলতো, ওই
1 নম্বর গ্রুপ থেকে একটাই যেত, 3 নম্বর গ্রুপ থেকে একটাই যেত, তাহলে ওই দুটোর মধ্যেই হতো। সেক্ষেত্রে আমরা একটা খেলা বাড়ানোর জন্য গ্রুপটা একই থাকছে, শুধু খেলাটা বাড়লো। হ্যাঁ, চ্যালেঞ্জ ওভার থাকবে। সেটা এবার সবাই যদি বলে আমরা করে দেবো, আমাদের অসুবিধা নেই। যদি আমি বলেছিলাম 1 ওভার বাকি থাকতে নিতে হবে, তোমরা যদি বলো 2 ওভার বাকি থাকতে নিতে হবে, তাহলে তাই হবে। মেজরিটি যেটা বলবে সেটাই, কিন্তু চ্যালেঞ্জ ওভার থাকবে। 1 থেকে 5 এর মধ্যে করে দাও। আচ্ছা, তুমি কি বাংলা আমি প্রত্যেক টিমের নাম বলবো। আচ্ছা, যেটা ঝন্টু বলেছে সেটা হচ্ছে চ্যালেঞ্জ ওভারটা বলছে 2 ওভার বাকি থাকতে নিয়ে দিতে, মানে 1 থেকে 5 এর মধ্যে দিতে বলছে। কারণ লাস্ট 2 ওভারের মধ্যে নিলে হয়তো যারা লাস্টে ব্যাট করবে তারা অ্যাডভান্টেজ পাবে, সেটা ওর দৃষ্টিভঙ্গি দিয়ে ওর মনে হয়েছে। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা সবার কাছেই করব, সেটা যে হ্যাঁ বলার আছে প্রত্যেকটা টিমকেই আমি জিজ্ঞেস করবো। মাহিদা কুইন, বলো তোমার কি বক্তব্য? আমরা যেটা বলেছি 1 ওভার, হ্যাঁ 1 থেকে 5 এর মধ্যে, 1 থেকে 5 এর মধ্যে, মানে 6 ওভার না যেত। দুটাই তুমি চাইছো যে হোক, ঠিক আছে। তুমি এরপরে আমরা জিজ্ঞেস করবো হোয়াইট পান্থার, হোয়াইট পান্থার বলো 1 থেকে 5। না, আমি নাম জিজ্ঞেস করি। নীলকণ্ঠ মানে 1 থেকে 5 পারতে পারে ডাইনামিক। আমি তো বলছি থাকছে না। হ্যাঁ, ওগুলো 2 ওভার আগে বলছিল। কি আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই, মোটামুটি রেশিও যা যাচ্ছে মোটামুটি 5 এর মধ্যেই তাহলে থাকবে, ঠিক আছে, ম্যাক্সিমামই তাই। আমি জিজ্ঞেস করছি আলাদা, ঠিক আছে। তাহলে 1 থেকে 5 এর মধ্যে ওই নিয়মাবলীটা থাকবে, 1 থেকে 5 এর মধ্যে চ্যালেঞ্জিং ওভারটা যে নিতে চাইবে নিতে পারবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, সবাই আমরা যেটা রেখেছিলাম রেকমেন্ড প্লেয়ার প্রত্যেকটা টিমের কাছে আমরা চেয়েছিলাম, যারা যারা রেকমেন্ড প্লেয়ার দিয়েছো আমি একবার বলে দিচ্ছি। মাহিদা কুইন অফ হ্যাভেন, ফতেপুর ফলতা, আমাদের ওয়ান্টেড টিম। রেকমেন্ড প্লেয়ার মানস সামন্ত। আমরা যে নামগুলো বলছি সবার থেকে আমরা কনফার্মেশন পেয়ে গেছি, সবাই রাজি আছে, সেই জন্যই আমরা এই নামগুলো বলে দিচ্ছি, কারণ এটাই ফাইনাল। অকশনে এদের নাম আর থাকছে না ওই লিস্টে, কারণ এখানে অলরেডি লিস্ট হয়ে গেছে। হোয়াইট পান্থার সুশান্ত কয়াল, নীলকণ্ঠ ওয়ারিয়ার্স সুদাম মিদ্দে, পাত্তাপাড়া ডাইনামিক ফোর্স বাপন সর্দার, বিদিরা পাওয়ার হিটার আশিস গায়ে, পোয়ালি মানে গুলে না, বারাতলা ফাইটার ক্লাব প্রলয় গায়েন, ইন্ডিয়ান বয়েজ রাজকুমার বাগ, নিউ বাওয়ালি সুরজিৎ পাড়ুই বাওয়ালি, বেঙ্গল বয়েজ কৌশিক দাস দোসদিনা, চেঙ্গাইল অ্যাভেঞ্জার আক্রম আলী মোল্লা বাক্যতা, ডোঙাড়িয়া ওয়ারিয়ার্স অরুণাভ দাস চক বাঁশবাড়িয়া, মা কালী সহযাত্রী সাহেব মন্ডল ডোঙাড়িয়া, মাহির অ্যান্ড মাহফুজ ফ্রেন্ডস ক্লাব মমতাজুল মল্লিক বিল্লাপুর, নবদিগন্ত স্পোর্টস রেকমেন্ড প্লেয়ার নেই, কোনো রেকমেন্ড প্লেয়ার নেয়নি। সোনারিয়া ক্রিকেট লাভার্স পবিত্র বিশ্বাস সামালি, ইউজে রাইজিং চ্যাম্পিয়ন পাকুড়তলা, কোনো রেকমেন্ড প্লেয়ার নেয়নি। সেক্ষেত্রে আমরা দুটো টিমকে পেলাম যারা রেকমেন্ড প্লেয়ার নেয়নি, বাদ বাকি সব টিম রেকমেন্ড প্লেয়ার নিয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমরা আজকে সেটা হচ্ছে ওনার কাম প্লেয়ারের আমরা একটা ভোটিং এর চিন্তা ভাবনা করেছিলাম, কারণ তাদের যে রেট কত হতে পারে সেটা সমস্ত টিমের ভোটিং এর মাধ্যমেই আমরা নির্ধারণ করব। তাই ভোটটা আমরা মনে আগে করে নিয়ে নির্ধারণ করতে করতে আমাদের
বিশ্ববিদ্যালয় আছে একটা পরিবেশন করবে, কি বলো মাস্টার? আচ্ছা, যে সমস্ত টিমের ওনার কাম প্লেয়ার আছে আমরা সেটা বলে দিচ্ছি। মাহির দ্য কুইন অফ হেভেন মিস্টার বান্টি ওনার কাম প্লেয়ার। পিটিএফ পাত্রপাড়া ডাইনামিক ফোর্সের সুরজিৎ মন্ডল ওনার কাম প্লেয়ার। বিদিরা পাওয়ার হিটার শান্তু রায়, সন্তু রায়। বিএফসি বারাতলা ফাইটার ক্লাব শেখ আসিফ বাপি। ইন্ডিয়ান বয়েজের সুরজিৎ মারিক এবং সোনারিয়া ক্রিকেট লাভার্সের সঞ্জিত কর বাম্পি। আমাদের এই 6 জন আছে। 6 জনের এগেইনস্টে আমরা 16 টিমের ভোটিং আমরা করে নেব। সমস্ত টিম প্রেজেন্ট আছে তো? আচ্ছা, 16 টিমই আমাদের উপস্থিত আছে। আমরা একবার বলে দিই একটু এই কারণে এদের সম্বন্ধে বক্তব্য, সেটা হচ্ছে এরা না থাকলে হয়তো এই 6টা টিমকে আমরা পেতাম না। সেক্ষেত্রে আমরা এদেরকেও প্রয়োজন পড়েছে, সেই জন্য আমাদের যে নিয়মটা করেছিলাম যে ওনার প্লেয়ার রাখবো না, তাহলে সেক্ষেত্রে 6টা টিমকে আমরা পেতাম না, 12টা টিম, সেক্ষেত্রে আমাদের 10টা টিমের খেলা করতে হতো। তাই সবাইকে নিয়ে যেহেতু আমাদের টুর্নামেন্ট, তাই এদেরকে না বসতে দিলে অকশন টেবিলে বা টিমের ওই টিমের হয়ে প্রতিনিধিত্ব না করলে তাহলে আর টিম করা সম্ভব বা টুর্নামেন্ট করা অসুবিধা হচ্ছিল। সেই জন্য আবার আমরা ওই নিয়মটা ফিরিয়ে এনেছি, কিন্তু তবু একটা ভোটিং আমরা রেখেছি যাতে 16টা টিমই নির্ধারণ করে দেবে যে মিস্টার বান্টি বা সুরজিৎ মন্ডল এদের রেটটা কত হতে পারে। এবং আমরা চাইবো সবার একটা বন্ধুত্বপূর্ণ ভোটিংটা করার জন্য, কারণ সে তার ব্যক্তিগত আর্থিক দিকে খরচ করে কিন্তু এবং একটু ব্যয় সাপেক্ষ টিমটা করতে গিয়ে তাকে নিজের টিমের হয়ে বসতে গিয়ে অন্যজনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাই আশা করব তাদের ভোটটা এমনই দেবেন যেন তার পক্ষে একটা টিম করা কঠিন হয়ে যায়। এবং এই জন্যই বলা যে আননেসেসারি তাকে আমি অনেক রেট ইচ্ছাকৃত বাড়িয়ে দিলাম বা ইচ্ছাকৃত একদম কম দিলাম। আমরা চেষ্টা করব একটা প্লেয়ারের বা তার কি রেট হতে পারে, মোটামুটি সবাই খেলাধুলা করছো বা তার কি রেট গত বছরের ছিল সেটাও আমরা বলে দিচ্ছি, তাহলে আমাদের ভোটিংটা সুবিধা হবে। গত বছর মিস্টার বান্টির রেট ছিল 500 পয়েন্ট, সুরজিৎ মন্ডল পাত্রপাড়া ডাইনামিক মাস্টারের রেট ছিল 500 পয়েন্ট, শান্তু রায় বিদিরা পাওয়ার হিটার 1100 পয়েন্ট ছিল, শেখ আসিফ বাপি রেট ছিল 500 পয়েন্ট, সুরজিৎ মালিকের রেট ছিল 500 পয়েন্ট, সঞ্জিত কর বাম্পি পয়েন্ট ছিল 400 পয়েন্ট। এটা হচ্ছে জেপিএল 2023 সালের অকশনের এদের ভ্যালু। তাই আমরা আশা রাখবো এইটা মাথায় রাখতে, কারণ তাদের গত বছর এইটা হচ্ছে তাদের আর্থিক মূল্য বা যে পয়েন্টটা তারা পেয়েছিল, সেটা আমরা সামনে এই কারণে রাখলাম তাদের স্মরণ করে দেওয়ার জন্য। সবাই হয়তো জানে না, তাই এইটাকে রেখে আমরা চাইছি ভোটিংটা করতে এবং ভোটিং প্রসেসটা দোস্ত তুমি মূর্খ মানুষ, আমরা মূর্খ মানুষ, পরিষ্কার কথা, যা পারে করবো। আচ্ছা, সমস্ত টিমের প্রতিনিধি কিন্তু থাকবে, কেউ যাবে না, ঠিক আছে? তুমি বুঝে কি হবে, তোমার নাম বলেছেন আচ্ছা, আমরা একটা করে টিমকে আমরা ডেকে নেবো, আমাদের এখানে চলে আসবে, এসে তার মূল্যবান যে এই 6টা প্লেয়ার আছে এবং সে নিজের ভোটটা নিজেও দেবে, কারণ আমরা 16টা টিমেরই আমরা ভোট চাই। সেক্ষেত্রে যে 6 জন আছে তারাও তাদের নিজস্ব যে রেটটা সেটা তারা আমাদের এখানে যে কাগজগুলো দেবো সেটার মধ্যে তারা উল্লেখ করে যাবে এবং এটা আমরা সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে আমরা রেটটা জানিয়ে দেবো। হ্যাঁ, কে কি বলছেন?
2500 টাকা। তুমি যেটা সর্বনিম্ন তুমি যেটা রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করেছো সেটাই তোমার হচ্ছে বেস প্রাইস। সর্বোচ্চটা তো ওরকম ভাবে হবে না, ওটা যেটা 16টা টিম আছে তারা ঠিক করবে, তোমাকে 10,000 9,000ও দিতে পারে। না আমি বলে দিচ্ছি, গালি লাগবে না আমরা এই রেটটা এই কারণে মেনশন করলাম যে এটা আমাদের কমিটির বিচারে এইটা হচ্ছে তাদের রেট, কমিটির বিচারে এটা একটা তাদের রেট। জল লাগে গালি নিয়ে বসতে হবে, আঙুলের ছাপটা এখানে একটা কাগজ আছে, 6 জনের নাম এখানে দেয়া রয়েছে, যে 6 জন আর কি ওনার এই প্লেয়ার আছে। ডান দিকে যে পয়েন্ট লেখা রয়েছে, আমি প্রথমে একটা টিমের নাম লিখে রেখেছি মাহিদ দ্য কুইন অফ হ্যাভেন, সে মানুষকে রেখে দিয়ে গেছে আমাদের বান্টি। মানুষ আসবে, এসে ও 6 জনের রেট এখানে ও উল্লেখ করবে। এখানে প্রথমে বান্টি রেট আছে, ও নিজেই নিজের রেটটা দেবে কত হতে পারে। তারপরে সুরজিতের আছে, ও একজন করে আসবে, একটা টিমকে আমি ডাকবো, আমাদের টেবিলে আসবে, এখানে তার ব্যক্তিগত যে তার বিচারে যদি মনে হয় তার কত রেট হওয়া উচিত। 500 যেটা আমরা গতবারে একটা ফিক্স রেট করেছিলাম বলে সেটা আমাদের জেপিএল কমিটির পক্ষ থেকে একটা 500 ফিক্স রেট ছিল বলে যারা ওনার কাম মালিক ছিল তাদেরকে ওই 500 রেটের মধ্যেই আমরা রেখেছিলাম। তো সেক্ষেত্রে সুরজিতে দেখা গেল উনি যদি 200 বেস প্রাইস দিয়ে দেন, কেউ যদি মনে করে সমস্ত টিমই যদি মনে করে ওনার 200ই হওয়া উচিত দেবে, আবার যদি শান্তুর ক্ষেত্রে যদি মনে করে 2000 হওয়া উচিত, তাহলে সব টিম যদি 2000 দেয় তাহলে ওকে 2000ই বসতে হবে, ঠিক আছে? এখানেই কি সব ঠিক হয়ে যাবে না ওরা এটা এখানেই হবে, আমি আজকেই বলে দেবো। এই যে রেটটা ওরা রেটে উঠবে না, তাই তো? ঠিক না, এক হচ্ছে রেকমেন্ড প্লেয়ারদের আর অপশন লিস্টে উঠবে না নাম, আর এই যে 6 জন যে থাকবে এই 6 জনের লিস্ট আর ওর মধ্যে থাকবে না, যেহেতু এরা টিমের মালিক এদের তো আর অপশন হবে না, এটাই অপশন, এখানেই অপশন হয়ে যাচ্ছে এবং সেটা তুমি একবারই তার রেটটা দিতে পারবে। কারোর অসুবিধা আছে আর কিছু? রেটের প্রসেসটা আমি পরে বলবো, আগে তুমি তোমার মূল্যবান যে রেটটা হবে সেটা দাও, দেওয়ার পরে কি নিয়মে আমি বের করব সেটা আমি বলে দেবো, আমি আগে বলবো না। আমি 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 এটা বারবার বলেছি যে আমাদের টুর্নামেন্টটা, শোনো মাস্টার, আমি প্রথমেই বলেছি যে আমাদের টুর্নামেন্টটা 5-এ কম নয়, 9000 পুরো 9000। আমি এও বলেছি 5000 নয় 9000। এমন ভাবে তার সে টিম করছে অনেক খরচা করে, তাকে তার টিমের হয়ে বসতে গিয়ে তাকে 16টা জনের উপর মানে আদার্স 15টা টিমের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এটা কিছু করার নেই, নিয়মের বেড়া জালে এটা করতে হচ্ছে। তাই আমরা চাইবো বন্ধুত্বপূর্ণ সময় হচ্ছে এই 6 জনের যে রেটটা সমস্ত টিমের, শোনো সমস্ত টিমের যারা কর্তৃপক্ষ বা মালিক আছে আমাদের জেপিএল কমিটির পক্ষ থেকে অনুরোধ, এই 6 জনের তার ন্যায্য যে মূল্য যে ভোটটা হওয়া উচিত আমরা চাই তোমরা সেই ভোটটাই দিও, ইচ্ছাকৃতভাবে কম বা ইচ্ছাকৃত বাড়িয়ে। আমরা চাইবো মানবিক দিকটা রেখে তারা তাদের নিজেদের টিমটা যেমন করছে তাদেরকে আগামী দিনে আবার যাতে করার উৎসাহ হয় সেটা চেষ্টা করবো, ঠিক আছে? আমি প্রথমে ডেকে নেব মানুষকে। মানুষ সামন্ত এফেক্টটা আমরা দিতে বলে আমার কাছে হবে না, মাঠের মধ্যেখান দিয়ে হলে একটা জিনিস এটা করে নেবো, বারবার করা বড় কমিটিকে জিজ্ঞেস এই করবো কারণে একবার যে কি করতে হবে বলো, কারণ তোলা যাবে যদি কেউ মনে করে গত বছর ব্যস্ত ছিল সে তাকে 5000 করবে, এটা হিংসা হয়ে যাচ্ছে, এটা আমাদের মত। সুতরাং বন্ধুত্বপূর্ণ ভোটিং চাই, এটা রিকোয়েস্ট। এখানে কিন্তু গত বছরের রেটটা দেওয়া আছে, সুতরাং উত্তরপত্র কিন্তু সামনেই, উত্তরপত্র কিন্তু সামনেই আছে। কেউ যদি মনে করে
আমি অন্যরকম ভাবে উত্তর দেবো, তবে তার ক্ষেত্রে কিন্তু ফলাফলটাও ঠিক উল্টো রকম ভাবে আসবে, এটা কিন্তু মাইন্ড ওকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি মানুষকে তার বিবেচনামূলক ভোট, সে নিজের ভোটটা নিজে দিয়েছে। আর একটা জিনিস যেটা বলা হয়নি, আমরা যে এই পদ্ধতিতে নির্বাচন করব, দেখা গেল এই 6 জনের, একটু শোনো, এদিকে একটু মন দিয়ে শোনো, আমরা যে এই নির্বাচনটা যে করব, দেখা গেল এই 6 জনের যে রেট, যে সমস্ত ওনারের রেটটা নিয়েই আমাদের এই 6 জনের রেটটা ঠিক করব, সেই সমস্ত ওনারের জন্য আমরা বিশেষভাবে পুরস্কৃত করব। যে সমস্ত ওনারের রেট নিয়ে, তাদের মূল্যবান ভোট নিয়ে আমরা তাদের এই 6 জনের রেটটা ঠিক করব, আমরা যে প্রসেসে করব, সেই প্রত্যেকটা মানে সেই ওনারের যদি নাম এই প্রত্যেকটা 6 জনের মধ্যে থাকে, আমরা সেই ওনারগুলোকে আমরা টুর্নামেন্টের সময় বিশেষভাবে পুরস্কৃত করব। বুঝতে পারলে কিনা আমি জানি না, বুঝতে পারবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। ধরো তুমি এমন একটা ভোট দিলে, প্রত্যেককে ন্যায্য ভোট দিলে, আমরা যখন নির্বাচন করব, ধরো দেখা গেল সেই নির্বাচনের ক্ষেত্রে তোমার ভোটটাই আমার এখানে প্রয়োজন হয়েছে, দেখা গেল প্রত্যেকটাতে তোমার ভোটটাই লেগেছে, সেক্ষেত্রে তুমি আমাদের কাছে পুরস্কৃত, বিশেষভাবে পুরস্কৃত হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে তো আমরা বলে দিচ্ছি, পরে ছোট করে জানিয়ে দিলাম। এরপরে আছে আমাদের হোয়াইট প্যান্থার, চলে আসবে বিশ্বজিৎ। গত বছরের রেট নিয়ে ভাবার দরকার নেই, কারণ গত বছর আমরা একটা ফিক্স রেটে ছিলাম, তাই গত বছরে কি ছিল সেটা আমরা একটা জায়গায় মাইন্ডে দিয়েছি। প্রথমে আছে বান্টি, পরে আছে সুরজিৎ মন্ডল, পাত্রপাড়া ডায়নামিক ফোর্সে, শান্তু রায় আছে বিদিরা, শেখ আসিফ বাপি বারাদোলা ফাইটারের, আচ্ছা সুরজিৎ মারিক আমাদের বাওয়ালি ইন্ডিয়ান বয়েজের, আর লাস্ট রয়েছে সঞ্জিত কর বাপি। ধন্যবাদ।
আগের বছরে বাম্বিদা বুড়ো ছিল, এবছর জোয়ান হয়ে গেছে, তার মানে রেট বাড়বে। যে প্রাইস সবাইকে বলা হবে তো অবশ্যই। আচ্ছা একটা কথা, যে 1000 টাকা বেশ প্রাইস দিয়ে তাই 200 টাকা করা যাবে? আমাকে যে বেশি দিয়েছে তাকে আমায় নিতেই হবে, আমায় নিতেই হবে। আচ্ছা ধন্যবাদ। আমরা 16টা টিমে তাদের মূল্যবান ভোট আমরা পেয়ে গেছি। আমরা একটু সময় নিয়ে ওটা করে দিচ্ছি। তার আগে আমি মান্নান মাস্টারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাস্টারকে আমি মাইক্রোফোনটা একটু তুলে দিচ্ছি। আমি যেটা দিয়ে নিতে পারবো সেটাই আমি লিখে দিই। আচ্ছা, আমরা কিছু বলার আগেই আমাদের পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তি, জেপিএল এর অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এবং গ্রাম সদস্য সর্বশ্রী নারায়ণ ঘোষ মহাশয় তিনি উপস্থিত হয়েছেন। নারায়ণ বাবুকে আমরা একটু ডেকে নেব, একটু হাততালি হোক। নারায়ণ বাবু রাজনৈতিক ব্যক্তিত্ব, আর কিছুদিন আগে কিন্তু আমাদের ভারতবর্ষের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র 88তম লোকসভা নির্বাচন আমরা অতিক্রম করেছি এবং সেখানে একটা ফলাফল দেখেছি, কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আজকে পাই কি দেখবো আমরা, তাই তো? তো যাই হোক, এটা শ্রাবণ মাস চলছে, এটা শ্রাবণ মাস চলছে। তো শ্রাবণ মাসে আমরা সকলেই জানি ভোলে বাবা পার করা গা স্লোগান আমরা চারদিকে দেখতে পাচ্ছি, তাই তো? আর জেপিএল নিয়ে দু এক কথা বলা দরকার। হ্যাঁ, জেপিএল সম্পর্কে বলতে গেলে অনেক কথাই আমাদের এসে যাবে। সত্যি আজব বন গয়া, গজব বন গয়া। जेपीएल हर पिंग पोंग क्रिकेटर के लिए खुशियों का सबब बन गया। जो इस खेल को समझता है यारों, उसी के लिए अनोखा एक नया मजहब बन गया। সত্যি আজকে আমরা দেখছি সেই মজহব কিন্তু নতুন করে অনুষ্ঠিত হচ্ছে ভোটের মাধ্যমে। एक पत्थर चोट खा के कंकर कंकर बन गया, तो एक पत्थर चोट सहन के शंकर शंकर बन गया। अरे भोले बाबा शंकर এনার জন্মদিন এই শ্রাবণ মাস, তাই তো? 17 শ্রাবণ। তাই আমরা হর মহাদেব দেব মহাদেবকে নিয়ে একটা গান শুনলাম ভোটের ফল প্রকাশের আগে, এবং খুব সুন্দর একটা গান ইয়ার ছবি। আমি বিশ্বজিৎ ভাইকে অনুরোধ করবো ভোলে এই গানটা গিয়ে আমাদের আনন্দ দান করার জন্য, তাই তো? একটু জোরে হাততালি হয়ে যায়। একদম টিম ওনাদের পক্ষ থেকে কিন্তু জেপিএল টুর্নামেন্ট অলরেডি যখন অনুষ্ঠিত হবে বিশ্বজিৎ ভাইকে কিন্তু আসা যায়, তাই তো? মাঝে মাঝে আমরা গান শুনবো, একঘেয়েমি থেকে মুক্তি এবং অনুষ্ঠানের বিভিন্নতা আমরা ফিরব, বৈচিত্র্যের মধ্যে ফিরব। যাক, বিশ্বজিৎ ভাইয়ের জন্য একটা ভালো সুখবর, এখানে যদিও গান শেষ হচ্ছে কিন্তু শেষ থেকে ওনার পথ চলা শুরু হবে। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের জন্য একটা দারুণ বার্তা আমার পক্ষ থেকে, কারণ অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ, সব রকম বিবাহ, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, সব রকম যদি গানের জন্য প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই নিয়ে রাখতে হবে, 9836965637। একটু হাততালি হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আমার নাম্বার, কারণ মাঝখানে আমার হয়ে তারপরে ওখানে যেতে হবে, ওখানে আমি কিন্তু পয়সা খাবো। আর সত্যি কথায় নারায়ণ বাবু আছেন এবং যিনি আমাদেরকে আজকের এই সুন্দর মিটিং এর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার কাছে আমরা জেপিএল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অসংখ্যবার কৃতজ্ঞ থাকবো। যখনই আমাদের রুমের প্রয়োজন হয়েছে দাদা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আরেকজনের কথা না বললেই নয়,
জয়ন্ত মন্ডল, একটু জোরে হাততালি হবে। ইউটিউব চ্যানেল জয়ন্ত ভাইয়ের জন্য কিন্তু একটু জোরে হাততালি হবে। দূর দূরান্তের খবর, দূরকে করেছো নিকট বন্ধু, পরকে করেছো ভাই। জেম ব্যান্ড জয়ন্ত ভাই তোমার তুলনা নাই, একটু জোরে হাততালি। সত্যি এই জেম ব্যান্ডের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এই জেম ব্যান্ডের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরও খানিকটা পরিচিতি বেড়েছে, ব্যক্তিগত আমারও পরিচিতি বেড়েছে। আর জেপিএল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে মানে আমরা ওকে কৃতজ্ঞতা অর্পণ করব এবং জেপিএল টুর্নামেন্ট কমিটির কাছেও আমি কৃতজ্ঞ থাকবো। এখন অষ্টাদশ লোকসভার পর আমরা তৃতীয় সিজনে পদার্পণ করার আগে একটা ফোটাফুটি হয়েছিল, তার ফলাফল প্রকাশ হবে। রেজাল্ট আউট, একটু উৎকণ্ঠা উদ্দীপনা রয়েছে রেজাল্টের জন্য, তবে কাঙ্ক্ষিত রেজাল্টই আশা করছি আমরা। একক সংখ্যাগরিষ্ঠতা পাবে ফলাফল। সুপ্রিম ভাই রেজাল্ট। আচ্ছা, ধন্যবাদ 16টা টিমের মালিক এবং কর্তৃপক্ষ, তাদের মূল্যবান। আমরা যে মূল লক্ষ্য ছিল যে ওনার কাপ প্লেয়ারের কি রেট হবে সেটা সমস্ত টিমের মালিক পক্ষ থেকে তারা তাদের ভোটিং আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে। এবার আমরা বলে দিই ভোটিংটা কি প্রসেসে হলো। আমরা প্রথমে যে 6টি ওনার কাপ মালিকের নাম ছিল তাদের পাশে পয়েন্ট লেখার জায়গা ছিল, সবাইকে ভোট দিতে বলা হয়েছিল যে তার অ্যাকচুয়ালি কত হতে পারে মূল্য অকশনের সময়, সেটাই আমরা চেয়েছিলাম। এবং সবাই তাদের নিজেরা বিবেচনা করে তাদের মূল্যবান চিন্তা ভাবনা এখানে দিয়েছে। তার মধ্যে আমরা মোটামুটি প্রথমে তবে ওপরে উঠে বললে ভালো হতো। না না লাইভ হয়নি, হবে না না না, আমি তো নিমিত্ত মাত্র, সব ভগবানের ইচ্ছা। যে ভোটটা আমরা করলাম এটা যে নিয়মাবলীটা আমি একটু বলে দিই কিভাবে করলাম। এখানে 16টা টিম ভোট দিয়েছে, আমি একজনের এগেইনস্টই ধরলাম, 6 জনকে তো ভোট দিয়েছে। 16টা টিমের মধ্যে থেকে আমরা নির্বাচন করেছি যারা সব থেকে বেশি, ধরো কোনো একটা প্লেয়ার এগেইনস্টে ভোট দিয়েছে, যে সব থেকে বেশি তার এগেইনস্টে বেশি রেট হয়েছে, সেই রকম 6টা টিমকে আমরা ক্যান্সেল করেছি। আর সব থেকে কম যারা ভোট দিয়েছে সেই প্লেয়ারের এগেইনস্টে সেই রকম 6টা টিমকে আমরা ক্যান্সেল করেছি। 6-6 12টা টিমকে আমরা তাদের ভোটিংটা ক্যান্সেল করে যে 4টে টিম মাঝখানে রয়েছে সেই প্লেয়ারের এগেইনস্টে, ওনার কাপ মালিকের এগেইনস্টে যে 4টে টিম মাঝখানে ভোট রেখেছে সেই 4 জনের আমরা যোগফল করেছি। যোগফলে যেটা হয়েছে সেটা থেকে 4 ভাগ করতে যে রেজাল্টটা এসছে সেটাই তার প্রাপ্য পয়েন্ট। বোঝাতে পারলাম কিনা? সব থেকে টপার যে 6টা তাদের ভোটটা আমরা বাদ দিয়েছি, সব থেকে লোয়েস্ট যে 6টা টিম তাদের ভোটটাও বাদ দিয়েছি, দিয়ে মাঝখানে যে 4টে টিম একদম মাঝখানে রয়েছে যে যাদের, সেই 4 জনের আমরা নাম্বার পয়েন্টগুলো নিয়েছি, নিয়ে আমরা যোগফল করেছি। যোগফলে যেটা এসছে সেইটাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি। 4 দিয়ে ভাগ করতে যেটা এসছে সেটাই হচ্ছে তাদের প্রাপ্য ভোট। বলে দিচ্ছি, এটা হচ্ছে আমি একজন উল্লেখ করে বললাম, 6 জনের ক্ষেত্রেই তো সবাই ভোটটা দিয়েছে, 16 জন, সে নিজের ভোটটা নিজেও দিয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকের ভোটই আমরা নিয়েছি, প্রত্যেকের মূল্যবান ভোট, হয়তো কারোরটা একটু 19-20 পেয়েছে। আমরা সেই হিসাবে ক্যালকুলেশন করার জন্য আমরা মাঝখানের যে 4 জনের যে 4টে দলের ভোটটা সঠিক আমাদের কাছে 4 জনের যে পেয়েছি সেই 4 জনেরটাই আমরা যোগফল করেছি, করে আমরা 4 দিয়ে ভাগ করেছি। করতে যেটা এসছে সেটাই হচ্ছে তাদের প্রাপ্য ভোট হয়েছে, তাদের আমরা সেটা নির্বাচন করেছি। এবার সেটা আমি বলে দিচ্ছি। সব থেকে মজার ব্যাপার আমি যেটা বলেছিলাম আগে বলে দিই, যে ওনার কাপ মালিকের ভোট, তার মূল্যবান ভোটটা ম্যাক্সিমাম প্লেয়ারের ক্ষেত্রে গ্রহণযোগ্য, মানে ম্যাক্সিমাম প্লেয়ারের ভোটটা তার ভোট নিয়েই করতে হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি ভোট কাজে লেগেছে হচ্ছে বেঙ্গল বয়েজের ঝন্টু ভৌমিকের। 6টা ওনার কাপ মালিকের ভোট হয়েছে, তার মধ্যে ওরই 5টা ভোট লেগেছে
সেই ক্যালকুলেশনের মধ্যে ওর 5টা ভোট রয়েছে ঝন্টু ভৌমিকের, এবং তৃতীয় স্থানে যে রয়েছে মানে 3টে ভোট কাজে লেগেছে, সেটা হচ্ছে আমাদের জেপিএল কমিটি থেকে যেটা করা হয়েছে মা কালী সহযাত্রী হয়ে যে ভোটটা আমরা গত বছরের যে ভোটটা ছিল সেই রেশিওটাই রেখেছি, ওটা হচ্ছে 3 জনের ওই ভোটটা আমাদের কাজে লেগেছে। আর বাদ বাকি রয়েছে 1 2 আরো 5টা টিম রয়েছে যাদের 2টো করে ভোট কাজে লেগেছে। সেই 2টো ঘরের মধ্যে নীলকণ্ঠ ওয়ারিসের 2টো ভোট, পাত্রপাড়া ডাইনামিক ফোর্সের 2টো ভোট, নবদিগন্ত স্পোর্টসের 2টো ভোট, সোনালিয়া ক্রিকেট লাভার্সের 2টো ভোট এবং ইউজার রাইজিং চ্যাম্পিয়ন্সের 2টো ভোট। বাদ বাকি সবারই একটা করে ভোট আমরা নিয়ে এই 6 জনের আর কি ভোটিংটা আমরা কমপ্লিট করেছি। এবার আমি বলে দিচ্ছি মিস্টার বান্টির ক্ষেত্রে মাহিদা কুইন অফ হ্যাভেন্সের টিম মালিক প্লেয়ার, ওনার যে ভোটগুলো আমাদের প্রাপ্য হয়েছে মানে নিয়েছি সেগুলো হচ্ছে 400 400 500 500 এই 4টে ভোট আমরা 4 জনের 4টে দলের আমরা নিয়েছি। এবার আরেকটা বলে দিচ্ছি 4 জনের ভোটের যোগফল 1800, আমরা সেটাকে ভাগ করে পেয়েছি 450। এবার আরেকটা নিয়ম বলে দিচ্ছি, আমরা 450 উপরে যখনই সে 475 হোক বা 451 হোক তখনই ওটা আমরা রাউন্ড ফিগারে 500 ধরবো, আর যখন 450 নিচে থাকবে সেটাকে আমরা 400 ধরবো। এই রাউন্ড ফিগারেই আনার জন্য বান্টির যেটা প্রাপ্য ভোট হয়েছে মোট 1800, সেটাকে 4 দিয়ে ভাগ করতে 450 হয়েছে, সেক্ষেত্রে ওনার হচ্ছে আমরা রাউন্ড ফিগারে 500 নিয়ে গেলাম। বান্টির রেট হলো 500, ঠিক আছে, গত বছরও তাই ছিল। সুরজিৎ মন্ডল, ওনার যে ভোট হয়েছে 500 500 400 300, এই 4টে ভোট আমাদেরকে নিতে হয়েছে, নিয়ে হয়েছে 1700কে 4 দিয়ে ভাগ করতে 425 হয়েছে, সেক্ষেত্রে আমরা রাউন্ড ফিগারে 400 নিয়ে যাই। গত বছরে ওনার রেট ছিল 500, ঠিক আছে। সুরজিৎ আমাদের পাত্রপাড়া ডাইনামিক করছে। আচ্ছা, সন্তু রায়, সন্তুর ক্ষেত্রে ভোটের পরিমাণটা একটু হাই ছিল, কারণ এমনি হাই প্রোটিন প্লেয়ার না, সেক্ষেত্রে একটু রেট ম্যাক্সিমামই হাই আছে, সেক্ষেত্রে ওর যে রেটগুলো আমাদের নিতে হয়েছে প্রথমে 1100 এবং 1000, এই 4টে আমাদের ভোট। কেন 1100 অনেকেই দিয়েছে, 1200 দিয়েছে, 1500 দিয়েছে, অনেকেই আছে। যাই হোক, এক্ষেত্রে আমাদের মধ্যস্থতা করার জন্য যে 4টে টিমের আর কি আমরা নিয়েছি, 3টে 11, একটা 1000, সেক্ষেত্রে 4300 ভাজিতক 400, সেক্ষেত্রে 1075, সেক্ষেত্রে 1100 রেট। গতবারে 1100 ছিল, তাহলে রেশিওটা একই আছে। শেখ আসিফ বাপির জন্য যে ভোট আমরা নিয়েছি 400 500 500 500 1900 4 দিয়ে ভাগ করলে 475, সেক্ষেত্রে 500। গত বছর 500 ছিল, এবারেও 500। সুরজিৎ মালিক ইন্ডিয়ান বয়েজের কর্ণধার, ওনার ভোট প্রাপ্য হচ্ছে 400 400 500 500, মানে 1800, 4 দিয়ে ভাগ করলে 450, সেক্ষেত্রে 450 মানে ওটা আমরা 500 নিয়ে গেলাম। গত বছর ছিল 500, এবারেও 500। সঞ্জিত কর বাম্বির ক্ষেত্রে একদম সহজ হিসেব, 500 500 500 500, 4টে টিমই 500 করে নিতে হয়েছে। এবং ওর নিজের যেটা প্রাপ্য ভোট ও নিজে দিয়েছে, ও নিজে 500 ভোট দিয়েছে নিজের জন্য, এবং সেটাই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। তা আমি গত বছর ছিল 400, সেটা অকশনে থেকে ছিল, কারণ ওকে তো গতবারে পাইনি। তাহলে আমার মনে হয় আমাদের সবার চিন্তা ভাবনা আমরা মোটামুটি এক জায়গায় আনতে পেরেছি, এবং সবাই জেনুইন ভোট দিয়েছে। একটু 19-20 হয়ে গেছে, হয়তো অনেক প্লেয়ারকে চিনে নি, সেক্ষেত্রে তাদের হয়তো মিস হতে পারে, কারণ বাম্পির এমন একটা ভোট আছে 1500 ভোট আছে, ঠিক আছে। বাম্পির ক্ষেত্রে 1500 ভোট এগুলো দিয়েছে, সে যেই হোক, আমি নাম কিছু বলছি না, হয়তো সবাইকে নাও চিনতে পারে। তো সেই হিসাবে আমরা যেটা নির্ধারণ করেছি, আমাদের দিক থেকে জেপিএল কমিটি চিন্তা ভাবনা করে এই প্রসেসে নিয়ে এসে আমরা
যেটা নির্ধারণ করেছি সেটা আর যারা যারা টিমের মালিক রয়েছে তাদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকে আমাদের বলতে পারবে। আচ্ছা মাসা, যে ক্যালকুলেশন করে আমরা রেটটা করেছি সবাই কি সহমত? তাহলে একটু হাততালি হয়ে যাবে নাকি সবাই? এবার দেখা গেল 500 ভোট দেখা গেল 6 জন বা 7 জন বা 8 জন দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে 500 রেশিও ক্যান্সেল করে আমরা ওটাকে আরো ভালো করে নেবো। ঠিক আছে, করে নেবো। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা করে দিচ্ছি। আর একটা আমি ওটা বলছি না, আমি যে নামটা অ্যানাউন্সমেন্ট করলে খুশি হতো যে দাদার 5টা ভোট কাজে লেগেছে। না ভোট ঠিক আছে, ওটা ক্যালকুলেশন আমি আরেকবার করে নেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু এটা আমাদের সবাই সহমত এখানে থেকে আমরা যে রেটটা নির্ধারণ করেছি আশা করি এটা ঠিকই আছে সবার কাছে। আর কারোর যদি এই টুর্নামেন্ট সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে কোনো ব্যাপারে, আমি প্লেয়ারদের জন্য কিছু নিয়ম একটু আমি রিকোয়েস্ট করবো, আর হয়তো 5 মিনিটের মতো সময় লাগবে। সমস্ত বলারের উদ্দেশ্যে একটা বক্তব্য আছে আমাদের, যেটা আমরা নিয়মটা এখনো লিখিনি, লিখবো। প্লেয়ারদের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম চালু করতে চাইছি, যেটা আমরা মালিকরা তো একটা বাঁধনে এলাম, কমিটি একটা বাঁধনে এলাম, প্লেয়াররা কিন্তু এখনো কোনো বাঁধনে আসে। আমরা চাইছি প্লেয়ারদেরকেও এবছর নিয়ম বাঁধনের মধ্যে রাখতে চাইছি। সেটার মধ্যে আমরা সমস্ত যে 16টা টিমের মালিক আছে, আমরা চাই কিছু জিনিস আলোচনা হোক, যেটার মধ্যে আমরা নিয়মটা প্রকাশ করবো গ্রুপে। প্রথম যে বক্তব্যটা ছিল, কিছু প্লেয়ার তার চোটকে লুকিয়ে রেজিস্ট্রেশন ফর্মে তারা অলরাউন্ডার দিচ্ছে, বোলার দিচ্ছে। তাকে যখন সেই রেটে একটা প্লেয়ার যখন ভালো পারফর্ম করেছে, সে হয়তো এই সিজনে চোটে আক্রান্ত, সে নিজেও জানে, তাকে তার পারফরমেন্স অনুযায়ী একটা ওনার বা মালিক তাকে একটা হাই অ্যামাউন্টে কিনলো, কেনার পরে তাকে যখন ম্যাচ খেলা হবে তার আগে যখন সে খেলবে, সে বলছে আমার লাগা আমি পারছি না, তাহলে সেই মালিক কিন্তু সেখানে অনেকটা পিছিয়ে পড়লো। তাহলে আমাদের কাছে প্লেয়ারের উচিত ছিল তাকে আগে জানানো যে আমার এই চোটের মধ্যে আছি বা আমার এই পরিস্থিতির মধ্যে আছি। তাহলে প্লেয়ার কিন্তু এখানে তার পারফরমেন্সটা দেখিয়ে তার হয়তো হতে পারে কারণ কোনো সমস্যা, কিন্তু সেটা মাঠে গিয়ে সেটা পারফর্ম করলো না বা দেখালো না, সেক্ষেত্রে প্লেয়ারদের জন্য কিছু নিয়ম কানুন আমরা আনবো। সংক্রান্ত প্লেয়ারদের এগেইনস্টে নিয়ম হলে প্লেয়াররা আরেকটা ব্যাপার একজন আমাকে বলেছিল যে প্লেয়ারদেরকে যখন একটা টিম 14টা প্লেয়ার নিয়ে যখন একটা টিম পেয়ে গেল, একটা টিম ওনার, সে তার একটা প্ল্যানিং করে, হয়তো তাকে 3-4টে প্র্যাকটিসে ডাকে। তারা একটা টিম সংগঠন করতে গেলে একটা মাঠে বা কোথাও একটা জায়গায় বললো যে তোমরা প্র্যাকটিসে এসো। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু প্লেয়ার আছে তারা কোনো প্র্যাকটিসে যেতে চায় না, বা তারা বিভিন্ন অজুহাত দিয়ে তারা 5টা-6টা যে খেলার আগে থেকে বা অকশনের মাঝখানে হয়তো 5টা-6টা প্র্যাকটিসে ডাকে, কোনোদিনই তারা অ্যাটেন্ড করে না। কিছু পার্সেন্টেজ প্লেয়ার আছে বলছে সেক্ষেত্রে আমরা তো তাকে কিনেছি ঠিক কথা, কিন্তু আমাদের কথা তারা শোনে না বা আসে না, টাকার ডিমান্ড করে, প্র্যাকটিসে গেলে আমাকে গাড়ি ভাড়া দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা। সেক্ষেত্রে বলছে প্লেয়ার তো আমার হাতের বাইরে, মানে আমরা যে কিনেছি একবার তো আমি দেখে নেবো সেই প্লেয়ারকে কন্ডিশন বা প্লেয়ারকে একটা টিম তৈরি করতে গেলে একটা জায়গায় উপস্থিত হওয়ার প্রয়োজন আছে, কিন্তু সেক্ষেত্রে সেই প্লেয়ারগুলো তাদের সহযোগিতা করে না একটা ওনারকে। সেক্ষেত্রে সেই প্লেয়ার এগেইনস্টে আমরা কি করতে পারি বা কি রকম স্টেপ নেওয়া যেতে পারে। এখানে তো আর আমাদের আইসিসি বোর্ডের মতো নয় যে আমরা তাকে ব্যান্ড করে দেবো, এরকম ব্যাপার। যেহেতু এখানে একটা অপশন মূল্য ব্যাপার আছে, আমরা হয়তো বেশি কিছু করতে গেলে হয়তো অপশন মূল্য থেকে কাটতে পারি, এর বেশি আমাদের তো আর সেই প্লেয়ারকে ধরে রাখার ক্ষমতা নেই। সেক্ষেত্রে এতগুলো মালিক আছে, তোমাদের থেকে তবু কিছু সুপরামর্শ যদি থাকে আমরা তাহলে ওরাও আর কি, গ্রুপের মধ্যে তো সমস্ত প্লেয়ার আছে,
তারা আপডেটও আছে, তাদেরকে আমরা জানাতে পারবো যে তোমরা যদি এই ব্যবহারটা করে থাকো তাহলে তাকে একটা টিমের ওনারকে তাকে হেল্প করতে হবে, কারণ সে একটা টিম করছে 14 জনকে নিয়ে, তাহলে 14 জনের সেই প্লেয়ারের সে কিভাবে সাজাবে, প্লেয়ারগুলো যাবে প্র্যাকটিসে, অন্তত অ্যাটলিস্ট একটা দুটো কিন্তু যেতে হবে। এক্ষেত্রে কি করা যেতে পারে? সবাই তো আছো, এটাই বক্তব্য যে এখানে প্লেয়াররা ডিমান্ড করে আমার এত টাকা চাই, এত দেখো এটা প্লেয়ারের সাথে ওনার সাথে কোঅপারেট করলে সব হবে। সে যদি বলে আমি আসবো, কেন দেবে না? নিশ্চয়ই দেবে, কিন্তু সে বিভিন্ন অজুহাতে আসতে চাইছে না, তাকে তো একবার আসতে হবে, একবার যোগাযোগ করতে হবে। হ্যাঁ, সে নাও করতে পারে, যদি টিম মালিক অবজেকশন আমরা একটা করতে পারি, টিম মালিক যদি আমাদের অবজেকশন না করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সে যদি বলে না সেখান থেকে সেটা করা যেতে পারে, সেটা আমরা কত দূর থেকে স্বাভাবিক একটা প্র্যাকটিসের জন্য আসবে সেটাও ঠিক কথা। কিন্তু আমার মনে হয় ওনারা যদি আমাদেরকে না অবজেকশন করে, আমার মনে হয় প্র্যাকটিসের ব্যাপারটা হ্যাঁ নিজেদের মধ্যে করে নেওয়া ভালো। আমাকে দু একজন বলেছে, আমি এই জন্যই কথাটা তুললাম যে তারা কাছাকাছি বাড়ি আননেসেসারি টাকা চায়, যে প্র্যাকটিস যাবো আমাকে 200 টাকা দিতে হবে, মানে প্রত্যেকটা পদক্ষেপে হয়তো সে চাইছে। আমাদের মূল যে বিষয়বস্তুগুলো ছিল মোটামুটি শেষ করে দিয়েছি। যদি আর কোনো কারো কিছু প্রশ্ন থাকে একবার জেনে নেব, কারো কোনো কিছু কোশ্চেন আছে? আমরা কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখ 9:30 আমাদের যে অপশন ডেট আছে সেদিকে সবাই দেখা হবে, সবাই যে যার প্রস্তুতি নিয়ে আসবে। এবং তার আগে আমরা অপশনের যে লিস্টটা আমরা সবাইকে PDF করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমরা গ্রুপে পাঠিয়ে দেবো, ওখান থেকে জিনিসটা ডাউনলোড করে নিতে হবে। অপশন টেবিলে আমরা প্রত্যেকের জন্য একটা করে কপি রেখে দেবো এবং কিছু পেজ সব রাখবো, কোনো অসুবিধা নেই। খালি হাতে আসলেই তোমরা অপশনে বসতে পারবে। কিন্তু আমরা 15 আগস্ট পর্যন্ত অপেক্ষা করছি, কারণ 15 আগস্ট আমাদের পেমেন্ট করার লাস্ট ডেট। 15 আগস্ট হয়ে গেলেই আমরা আর এক সপ্তাহ টাইম নেবো, হয়তো 26 বা 25 আগস্ট নাগাদ আমরা অপশন লিস্টটা হয়তো প্রকাশ করতে পারবো। আমাদের যে বড় গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেবো। সমস্যা তুমি তৈরি করবে, মানে সমস্যাগুলো বলবে, মানে তুমি করবে না, সমস্যাগুলো যেহেতু সমাধানটা তুমি তুমি তো দুটো জেনেছেই বলবে যে এটা সমস্যা হলে কি সমাধান হতে পারে। মানে এমন একটা সমস্যা দিয়ে সমাধান নেই, হলেও সমস্যা আসবে না, 4বার একই সমস্যা। আমরা বলে দিচ্ছি, আমরা 14টা প্লেয়ার থাকছে আর প্রত্যেক টিমে একটা করে ওনার আছে, ঠিক আছে? ওই ওনারকে নিয়েই আমরা মোট 15টা আর এক্সট্রা দিতে হবে। তো আমরা 15টা করে জার্সি করব, ঠিক আছে? এবার তুমি টিম অনুযায়ী রাখবে, আচ্ছা আমরা মোটামুটি করি ওনার জার্সি 3টে করে আমরা ডবল অ্যাকশন রাখি। ওই কৌশিককে দিয়ে করাতাম, আপনার জায়গায় অ্যাভেঞ্জার আছে। আচ্ছা আর আরো মানুষ কিছু আর কোশ্চেন? ঠিক আছে সবাই ঠিক আছে তো মোটামুটি, আর কোনো অসুবিধা কিছু নেই। তাহলে অক্সিজেন দিনে দেখা হচ্ছে। আচ্ছা আমি তো একবার বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, আমাদের টুর্নামেন্টের ওনারদের ক্ষেত্রে যে রুলস 10,000 প্লাস 2,500, 2,525 টাকা এনটিভি, 10,000 টাকা কমিটি, তার মধ্যে 9,000 টাকা তুমি অক্সিজেনের জন্য পাচ্ছ, 1,000 টাকা পাচ্ছ তুমি খাওয়ার জন্য। আর কিছু বলছি ওটা কাগজ, ওটা আমরা চেষ্টা করছি 18, 19, 20টার মধ্যে হয়তো রেখে দেবো, 20 ওপারে যাবে।